দেখতে পাচ্ছেন, এটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। ভারতবর্ষের আমরা যদি দেখি যে যারা বিলো পভার্টি লাইনে আছে তাদের মধ্যে 46% হচ্ছে শিডিউল ট্রাইবস, 36% হচ্ছে ওবিসি, এসসি, 13% ওবিসি এবং 5% হচ্ছে ফরওয়ার্ড জেনারেল কাস্ট। তার মানে আমরা যখন কাস্টকে ক্লাস দিয়ে বুঝবার চেষ্টা করছি, যারা পুয়ার ক্লাসে রয়েছে, লেবার ক্লাসে রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের কাস্টের মানুষজনদের সংখ্যা বেশি থাকছে। সুতরাং কাস্টকে ক্লাস দিয়ে বুঝলে পরে এক ধরনের মানে পুয়ার শ্রেণীর মানুষদেরকে আমরা পাই। এবং আমরা এখানে দেখছি, এটা বললাম, তার মানে যখন আমরা কাস্টের কথা বলবো তখন আমরা ক্লাসের কথাটাও কিন্তু মাথায় রাখবো। কাস্টের অরিজিনটা কোথায়? কাস্টের অরিজিন হচ্ছে, কাস্টের অরিজিন সেটা আমি পরে আসছি। এখানে একটা পার্থক্য করার চেষ্টা করেছি রেস আর কাস্ট। একটু আগে যেটা বলছিলাম, অরিজিন অফ কাস্টিজম ইজ কাস্ট, মানে কাস্টিজম হচ্ছে জাতি বৈষম্য বা জাত বৈষম্য। জাত বৈষম্য বলাই ভালো। এই জাত বৈষম্যের উৎস হচ্ছে জাত, আর বর্ণ বৈষম্য তার উৎস হচ্ছে বর্ণ। এই জাতের সঙ্গে বর্ণের একটা সম্পর্কের কথা অনেকে মনে করেন, আমরা কি মনে করছি সেটা বলছি। রেস হচ্ছে বর্ণ, মানে স্কিনের কালার। আমরা সারা পৃথিবীতে যদি দেখি তাহলে মূলত 3 ধরনের রেস আমরা দেখতে পাই। বর্ণ, 3টে বর্ণ। এই বর্ণ আর আমাদের যে ধর্মশাস্ত্রে যে বর্ণ, এটা আবার আলাদা, পরে বলবো। কর্কাসয়েড হোয়াইট, মঙ্গোলয়েড ব্রাউন আর নিগ্রয়েড ব্ল্যাক। কর্কাসয়েড বলতে মূলত ইউরোপিয়ানদেরকে বোঝানো হয়। মঙ্গোলয়েড বলতে আমরা চীন, জাপান এই সমস্ত জনের মানুষদেরকে বুঝে থাকি। আর নিগ্রয়েড বলতে আফ্রিকা। ইন্ডিয়ানরা এই নিগ্রয়েডের সংখ্যায় ওখান থেকে আসছে বেশি, আমাদেরকে নিগ্রয়েডের মধ্যেই ধরা হয়। এখন এর ভিত্তিতে রেসিজম তৈরি হয়। রেসিজমটা কি না, সেটা একটা ডিসক্রিমিনেশন, প্রেজুডিস অন দ্য বেসিস অফ রেস, বর্ণের ভিত্তিতে। যারা কৌকাসয়েড তারা মঙ্গোলয়েডের উপরে ডমিনেট করবার চেষ্টা, নিগ্রয়েডদের উপরে ডমিনেট করবার চেষ্টা, এইটা হচ্ছে রেসিজম। আমরা কিছুদিন আগেও দেখেছি আফ্রিকা, বেশ কিছু বিচ, সেখানে হোয়াইট পিপলরা যাবে, ব্ল্যাকরা প্রহিবিটেড ছিল। 1993 আমি সালটা উল্লেখ করেছি। এই যাদবপুর ইউনিভার্সিটির রাস্তা, কলকাতা ইউনিভার্সিটির রাস্তা, এটা হোয়াইট পিপলদের জন্য। এখানে ব্ল্যাক যারা, নিগ্রয়েড যারা, তারা যেতে পারে ওই রাস্তা দিয়ে। অর্থাৎ একটা বর্ণ বৈষম্য, এইটা আমরা কিন্তু দেখতে পাই। আম্বেদকর বলছেন যে কাস্ট ইজ নাইদার ক্লাস নর রেস। কাস্টকে আমরা শ্রেণীও বলতে পারছি না, আবার বর্ণও বলতে পারছি না। তাহলে কাস্টটা কি, জাতটা কি জিনিস? না, এটা হচ্ছে একটা মেন্টাল স্টেট, একটা মানসিক অবস্থা, একটা বিশ্বাস মাত্র। আমরা যদি একটা
ব্রাহ্মণ এবং একটা আমরা যদি একটা যারা আনটাচেবলস যারা দলিত, সেই দলিতের তার যে দেহ, তার যে রক্ত ইত্যাদি এগুলো সবই যদি আমরা দেখি তাহলে দেখবো ব্রাহ্মণের সঙ্গে কিন্তু তার কোনো তফাৎ নেই। তার মানে এটা হচ্ছে একটা বিশ্বাস, যে বিশ্বাসের ভিত্তিতে আমরা বলছি যে ব্রাহ্মণদের এই অধিকার আছে, আপার কাস্টে যারা বিলং করে তাদের এই অধিকার আছে, শূদ্র বা দলিত যারা তাদের এই অধিকার আছে। তার মানে বর্ণ জাত বৈষম্য এর মূল উৎস হচ্ছে জাত, জাতের ভিত্তিতে যে বৈষম্য সেটা হচ্ছে জাত বৈষম্য। দেখতে পাচ্ছেন এই ছবিটা, এটা সাউথ ইন্ডিয়ার একটা মন্দিরের ছবি, যেখানে দলিত যারা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের মন্দিরে প্রবেশ করবার অধিকার নেই। জাত সমস্যা। এবারে এই জাতের মূল উৎসটা কোথায়? আমরা যদি ধর্মশাস্ত্রে দেখি, আজ থেকে ৩,৫০০-৪,০০০ বছর আগে ঋগ্বেদে যদি আমরা যাই তাহলে সেখানে দেখব যে সেখানে এরকম বলা হচ্ছে, ব্রহ্মণস্য মুখমসিত বাহু রাজন্য কৃত উরু তদ্বৈশ্য যদ্বৈশ্য পদভ্যাম শূদ্র অজায়তা। মানে ব্রাহ্মণ এর সৃষ্টি হচ্ছে ফ্রম দ্য মাউথ অফ দি ব্রহ্ম, ক্ষত্রিয় ফ্রম দি আর্ম অফ দি ব্রহ্মা, বৈশ্য ফ্রম দি থাই অফ দি ব্রহ্মা এবং শূদ্র ফ্রম দি ফিট অফ দি ব্রহ্মা। এটা আমরা ঋগ্বেদে ইত্যাদিতে পাই। গীতায় কি বলা হচ্ছে? চতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাজ্য। গুণ এবং কর্মের ভিত্তিতে আমরা যদি দেখি, the excellence and supremacy in Manushanhita integrated this চতুর্বর্ণ ন্যায় বর্ণ ব্যবস্থা most rigidly। এই যে চারটে বর্ণ, মূল চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটে বর্ণের ভিত্তিতে মনুসংহিতা তারা বর্ণ ব্যবস্থা চালু করেছে। বর্ণ ব্যবস্থা, চতুর্বর্ণ আর বর্ণ ব্যবস্থা। বর্ণ ব্যবস্থাটা একটা পলিটিক্যাল টার্ম যেটা মনুসংহিতাতে আমরা পাই, আর চতুর্বর্ণ যেটা আমরা ঋগ্বেদ ইত্যাদি সেখানে পাই। আমি বলছি কেন পলিটিক্যাল বলছি ইত্যাদি। The excellence and supremacy of the Brahman over three other varnas, Kshatriya, Vaishya, Shudra was consolidated. এটা হচ্ছে বর্ণ ব্যবস্থা। এই যে ব্রাহ্মণ যারা তারা অধ্যাপনার কাজ করবে, তারা পুরোহিত হবে ইত্যাদি। ক্ষত্রিয় যারা তারা কিংস হবে, রুলার্স হবে, ওয়ারিয়ার্স হবে। বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করবে। শূদ্র ফার্ম ওয়ার্কার্স, লেবারার্স, শ্রমিক হবে মূলত। এবং আরেকটা শূদ্রের নিচে সেটাকে বলা হচ্ছে আনটাচেবলস, দলিত। এই দলিত বলতে অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদেরকে বোঝানো হচ্ছে। শূদ্র, এরা শূদ্র বর্ণের মধ্যে পড়বে, কিন্তু শূদ্র বলতে আমরা ওবিসি এদেরকে বুঝে থাকি। বৈদিক পিরিয়ডে যদি আমরা দেখি, early Vedic period, there was Varna Veda based on the excellence of one of the three qualities, সত্য, রজ, তম। যেমনটা আমরা বললাম যে ব্রহ্মণ্যস্য মুখমসিত বাহু রাজন্য কৃত উরু তদস্য যদ্বৈশ্য পদভ্যাম শূদ্র অজায়ত।
যার সত্যগুণের আধিক্য বেশি তিনি হবেন ব্রাহ্মণ। তার কাজ হচ্ছে এরকম অধ্যাপনার কাজ বললাম, পুরোহিত ইত্যাদি সমস্ত কাজ। সত্যরজতম, লার্নিং, টিচিং, প্রফেসিং ধর্মশাস্ত্র as per rules and regulations, priesthood etc. for the Brahmins, in whose nature sattva is said to preponderate. The Kshatriya, in whose nature it is said to prevail a desire of domination due to Rajaguna. Rajaguner প্রভাব বেশি ক্ষত্রিয়দের মধ্যে, আর to protect the country from external forces and ensure internal peace and security. এবং তার কাজ হচ্ছে যে বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করা ইত্যাদি এই সমস্ত। To improve the prosperity of the country through agriculture and trade, it was reserved for the Vaishya. বৈশ্যর কাজ ছিল এইগুলো। In whose nature we find preponderance of rajas and low level of tamas. রজগুণের প্রাধান্য বেশি এবং তমগুণের প্রাধান্য কম। Low level of tama. To serve the other three varnas with physical labor was for the Shudras. শূদ্রদের কাজ হচ্ছে ফিজিক্যাল লেবার দিয়ে বাকি যে তিনটে বর্ণ আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের সেবা করা। এদের তমগুণের আধিক্য বেশি। আর আনটাচেবলস যারা, দলিতস যারা বলছি, তারা হচ্ছে আউটকাস্ট, অবর্ণ হিন্দু, পতিত, ভ্রষ্টা, অনাচারী, এদেরকে আমরা আউটকাস্ট বলছি, যদি এরা শূদ্র বর্ণের মধ্যে পড়ে। So একটা আপগ্রেডেশন এন্ড ডিগ্রেডেশন বৈদিক পিরিয়ডে ছিল on the basis of guna and karma, on the basis of sattva, raja, tama, guna. এবং আমরা যদি দেখি যে বশিষ্ঠ, the son of prostitute, এবং সত্যকাম, the son of maid Jabala, এদের কিন্তু আপগ্রেডেশন হয়েছিল। এরা ব্রাহ্মণের স্ট্যাটাস, কৃপাচার্য, দ্রোণাচার্য এবং কর্ণ উইথ অ্যানোনিমাস প্যাটার্নিটি বিকাম ক্ষত্রিয়। আবার এদের ডিগ্রেডেশন হয়েছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই যে প্রফেশনস, সেই প্রফেশনস গুলো গ্র্যাজুয়ালি কনসেন্ট্রেটেড ইন দ্য এরিনা অফ বর্ণ আর ফ্যামিলি। তখন আর গুণ বা কর্মের ভিত্তিতে নয়, একটা নির্দিষ্ট বর্ণের বা ফ্যামিলির অন্তর্গত হলে পরেই তার সেই প্রফেশন গুলো এনশিওর হয়ে যাচ্ছিল। Consequently, in place of occupation on the basis of guna or karma, there appeared the right of profession on the basis of janma, birth. জন্মেছি ব্রাহ্মণের ঘরে, জন্মেছি মানেই হচ্ছে যা যা সুবিধা পাওয়ার কথা সেগুলো আমি সব ভোগ করছি, পাবো। শূদ্রের ঘরে জন্মেছি বলেই যে সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত, শূদ্ররা বঞ্চিত, সেগুলো থেকে আমি বঞ্চিত। মানে জন্মটাই হচ্ছে প্রফেশনের মূল। নাপিতের ঘরে জন্মেছি, নাপিত হব। ধোপার ঘরে জন্মেছি, ধোপা হব। মুচির ঘরে জন্মেছি, মুচি হব। এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। মানে এখানে কর্ম বা গুণ, তার এক্সেলেন্সি, এইটা দেখা হচ্ছে না। Thus the right to profession became gradually reserved on the basis of birth. আস্তে আস্তে কি হলো, রিজার্ভ হয়ে গেল যে এই কাজ ব্রাহ্মণ ছাড়া কেউ করতে পারবে না, ব্রাহ্মণ ছাড়া কেউ করতে পারবে না। পুরোহিতের কাজ, পুজোর কাজ ব্রাহ্মণ ছাড়া করতে, এবং সবাই মেনে নিল সেটা। যারা আনটাচেবলস তারাও সেটাকে মেনে নিয়েছে, এবং তারাও এখন পর্যন্ত তাদের যদি পূজা আর্চা করতে হয়, তারা কিন্তু ব্রাহ্মণদের ডাকে যে আমার পূজাটা করিয়ে দিন, করে দিন একটু। সুতরাং এটা ঢুকে গেছে। নন কম্পিটিটিভ জীবন জীবিকা, যেহেতু গুণের অধিকারী হওয়ার দরকার হচ্ছে না, শুধু জন্মগ্রহণ করলেই সেই পরিবারে সেই প্রফেশন ইত্যাদি বা সেই ধরনের যে অধিকারগুলো, সুযোগ সুবিধাগুলো, সেগুলো পাওয়া যাবে। তাই সেখানে কিন্তু
একটা নন কম্পিটিটিভ জীবন জীবিকা, কোনো কম্পিটিশন করার প্রয়োজন হচ্ছে না। ব্যারিং সাম এক্সেপশন ইন দি বেদিক, যেমনটা বললাম, without acquiring the qualities of Brahman, a person born in a Brahmin family began to enjoy almost all facilities of their own born. জন্মগ্রহণ করলেই সব সুযোগ সুবিধা সে পাবে, তার সোশ্যাল স্ট্যাটাসটা হাই হয়ে যাবে, সে লেখাপড়া জানুক বা না জানুক। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে এসে যদি লেখাপড়া নাও জানে, তারও কিন্তু তার সোশ্যাল স্ট্যাটাসটা হাই হয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেল, এটা যে বর্ণ ব্যবস্থা চালু হয়ে গেল। But if a Shudra, for example, acquired all the qualities of a Brahman, ব্রাহ্মণের যা যা গুণ, লেখাপড়া থেকে শুরু করে ইত্যাদি, সেগুলো সে যদি সেই গুণগুলো অর্জন করে, তারপরেও get the right of profession mean করে, তাকে কিন্তু অ্যালাউ করা হবে না, তাকে অ্যালাউ করা হবে না। তাই বর্ণ ব্যবস্থা on the basis of birth, not on the basis of karma or excellence of qualities, gradually gain ground in the society. আস্তে আস্তে কিন্তু এইটা প্রাধান্য বাড়তে লাগলো, যে জন্মালেই সবকিছু, সেই পরিবারে বা বর্ণে জন্মগ্রহণ করলেই সে সব সুযোগ সুবিধা পাবে। কাস্টিজম is an offshoot of বর্ণভেদ। বর্ণভেদ যে ব্যবস্থা, যেটা আমরা বৈদিক বেদে পাচ্ছি ইত্যাদি, সেখান থেকে তার একটা শাখা হিসেবে কিন্তু কাস্টিজমের আবির্ভাব হচ্ছে। After declaring themselves as the most superior Varna, Brahman tried to perpetuate this superiority and domination in so many ways. For example, by making division among the other Varnas. বিভিন্ন বর্ণের মধ্যে ভাগ করে দিচ্ছে, যে তোমার এই কাজ, তুমি এই বর্ণে জন্মেছো, তোমার যুদ্ধ টুদ্ধ ইত্যাদি ক্ষত্রিয় এই কাজ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলো বৈশ্য শূদ্র লেবারের কাজ। এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। একটা কথা এখানে মনে রাখতে হবে, যেখানে ব্রাহ্মণ্যবাদ বলতে একটা জেনারেল অপারেশন অফ ডমিনেশন এন্ড অপারেশন বেসড অন কাস্ট, এটা মনে রাখতে হবে। এখানে ব্রাহ্মণবাদ বলতে এটা ভাবলে ভুল হবে যে ব্রাহ্মণরাই সবচেয়ে দোষী ইত্যাদি, তাদেরকেই আঙুল দেখানো হচ্ছে। এখানে ব্রাহ্মণ্যবাদ মানে হচ্ছে কি, যারা এই থিওরি অফ অপারেশন, যারা এই জেনারেল ফর্ম অফ ডমিনেশন অপারেশন কাস্টের ভিত্তিতে স্বীকার করে, তারাই ব্রাহ্মণ্যবাদের মধ্যে পড়বে। যদি শূদ্রের মধ্যেও কেউ এই কাস্টের ভিত্তিতে যদি সেটাকে স্বীকার করেন, তাহলে তিনিও ব্রাহ্মণ্যবাদের মধ্যে পড়বেন। ক্ষত্রিয় বৈশ্য এই কাস্টের ভিত্তিতে যদি তারপর আমি যখন শূদ্র, সাপোজ আনটাচেবলস, আমি যখন পুরোহিত ছাড়া পুজো করব না, আমিও কিন্তু ব্রাহ্মণ্যবাদের শিকার। তার মানে এমন ভাবাটা ঠিক হবে না যে ব্রাহ্মণরাই শুধু ব্রাহ্মণ্যবাদের শিকার। সমাজের প্রত্যেকটা স্তরে এটা কিন্তু চলে আসছে। In order to perpetuate their rule and domination, the Brahmanas supplied in addition a theoretical and cultural ambience with the outwardly ideas, otherworldly. এই সমস্ত আইডিয়া, otherworldly আইডিয়া নিয়ে আনা হয়েছে। জন্মান্তর, কর্মফল, স্বর্গ, নরক, অভিশাপ, এই সমস্ত দিয়ে, মানে এই যে বর্ণ ব্যবস্থা, সেটা যাতে ঠিকভাবে রান করতে পারে, তার জন্য এই আদার ওয়ার্ল্ডে কিছু নোশন আনা হয়েছে, বিভিন্ন অন্যান্য বর্ণের মানুষদের উপরে সেগুলো চাপানো হয়েছে, যাতে করে বর্ণ ব্যবস্থাটা টিকে থাকে। In this way, sort of fear is cultivated into the people of other lower castes. এবং ভয় পাচ্ছে মানুষ, সাধারণ মানুষরা, লোয়ার কাস্টের মানুষরা, তারা ভয় পাচ্ছে, তাদেরকে ভয় দিয়ে ভয় পাওয়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে যে এটা কিন্তু পাপ হবে, হ্যাঁ এটা তো জন্মান্তরের ফল রে, তাই তোর এরকম অবস্থা হচ্ছে, কি আর করবি বল, এইরকম ভাবে এরকম বলা হচ্ছে। In this process of consolidating leadership, they took the help of the physical power of Kshatriya and the economic and productive power of the Vaishya wherever they thought it is necessary. আম্বেদকর কিন্তু এই আদার ওয়ার্ল্ডলি যে নোশন, জন্মান্তর,
পাপ পুণ্য ইত্যাদি, এইটাতে কিন্তু আম্বেদকর কিন্তু এটা থেকে মুক্ত ছিলেন, মোহমুক্ত। আম্বেদকর was disillusioned with this otherworldly escapism and the so-called religious ideology of Hinduism, Brahmana. আম্বেদকর এটা মানতেন না অনেকটা। আচ্ছা, পরে আসছি। মার্কসের সঙ্গে অনেকটা ওনার ভাবনার মিল রয়েছে। মার্কসীয় যে ভাবনা, যে মেটেরিয়ালিজম এবং সুপারস্ট্রাকচারিজম, বাস্তবিক যে জগতে, বস্তু জগৎ যেখানে আমরা বাঁচি, ভাত কাপড়ের যে জগৎ, আর আদার ওয়ার্ল্ড জগৎ মানে যেখানে ঈশ্বর, পাপ, হ্যাঁ, এই যে জগৎ, এই জগৎটা হচ্ছে আদার ওয়ার্ল্ডলি জগৎ। আম্বেদকর কিন্তু এইটা মানতেন না। উনি বিশ্বাস করতেন যে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডেই সমস্যার সমাধান করতে হবে, আদার ওয়ার্ল্ডলি নোশন দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। He considered this worldly social liberation as a first and necessary step for any kind of emancipation. মানুষের যদি মুক্তির দরকার হয় তাহলে পরে এই জগতের মধ্যে থেকেই মুক্তি। তার জন্য আদারওয়ার্ল্ডলি নোশনে, আদারওয়ার্ল্ডলি কোনো ধারণাকে অ্যাডপ্ট করবার কোনো মানে হয় না, প্রয়োজন নেই। বর্ণ চারটে, বেদে আমরা বর্ণ চারটে পাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু জাত অনেক, 2 থেকে 2,500 বছর আগেই প্রায় 4,000 জাত তৈরি হয়ে গেছে, এবং জাত সৃষ্টির একটা ইতিহাস আছে। ব্রাহ্মণ পুরুষের সঙ্গে যদি শূদ্র নারীর সম্পর্ক হয় তাহলে যে জাত হবে সেটাও নিষাদ। এই জাতটা ব্রাহ্মণ বর্ণের মধ্যে পড়বে, কিন্তু ব্রাহ্মণ মানে অরিজিনাল যে ব্রাহ্মণ, তার স্ট্যাটাসের থেকে কিন্তু নিচে। আবার ক্ষত্রিয় পুরুষের সাথে যদি বৈশ্য নারীর মিলন হয় তাহলে পরে যে জাত হবে সেটা হচ্ছে মাহিষ্য। এইভাবে পরপর প্রচুর জাত তৈরি হচ্ছে, এবং এই যে জাতগুলো তৈরি হচ্ছে তার মানে মাহিষ্য যে সে বৈশ্য বর্ণের, ক্ষত্রিয় বর্ণের মধ্যে পড়ছে কিন্তু অরিজিনাল ক্ষত্রিয় নয়। যেহেতু ইন্টারবর্ণ ম্যারেজ হচ্ছে, ব্রাহ্মণের সঙ্গে শূদ্র, ক্ষত্রিয়ের সঙ্গে বৈশ্য, ইন্টারবর্ণ ম্যারেজ, সেই জন্য ইন্ট্রা হলে পরে একই বর্ণে ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণের, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই ইন্টার বর্ণ হচ্ছে তখনই সে কিন্তু একটু লোয়ার স্ট্যাটাস পাচ্ছে। আবার এদের থেকে উপরে, বৈশ্যর থেকে উপরে, এটার থেকে নিচে। কিন্তু যারা আনটাচেবলস, দলিতস, এদের নিচে আর কেউ নেই। শূদ্র যারা, তারা ভাববে আমরা দলিতদের থেকে উপরে, কিন্তু দলিতদের আর ভাববার কোনো বিষয় নেই, এরা সবার। এইভাবে জাত তৈরি হচ্ছে, 4,000 জাত তৈরি হচ্ছে। এখন যদি দেখা যায় প্রায় 5-6,000 জাত হয়ে যাবে। এই জাত এবং জাতি এর মধ্যে একটা পার্থক্য আছে। জোসেফ স্টালিন তিনি বলছেন যে জাতি হতে গেলে কতগুলো কন্ডিশন আছে, সেগুলো ফুলফিল করতে হবে। মূলত 5টা ক্যারেক্টারিস্টিক, 6টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা উনি বলছেন। একই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, একটা স্টেবল কন্টিনিউটি থাকতে হবে, মানে ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট জায়গায় স্থায়ী ধারাবাহিকতা, বসবাস করা, একই রকমের কাজ করা, আজ এটা করছি কাল ওটা করছি, তাই হবে না। একই ভাষা থাকবে, এক অঞ্চল হতে হবে, এক অর্থনৈতিক জীবন হতে হবে, এবং এক সংস্কৃতি, মানসিক গঠন এক হতে হবে। বাঙালি একটা জাতি,
এদের কালচারটা উড়িয়া জাতির সঙ্গে মেলে না, অন্য কোনো তেলেগুর সঙ্গে মেলে না। কিন্তু এখানকার একটা মুচি বাঙালি আর বিহারের একটা মুচি জাত এক, জাত এক, কিন্তু এদের এক জাতি নয়। এরা হচ্ছে বাঙালি, ওরা হচ্ছে বিহারি। সুতরাং জাত আর জাতি এর মধ্যে একটা পার্থক্য আছে। কালচারটা কি? কালচারটা হচ্ছে এক ধরনের মানসিক অবস্থা। জাতের ভিত্তিটা কি? জাতের ভিত্তিটা যেটা বললাম এন্ডোগ্যামি, যেটা মনুসংহিতাতে আজ থেকে ২-২.৫০০ বছর আগে কঠোরভাবে পালন করার নির্দেশ পাওয়া যায়, যেখানে বলা হয় যে একটা বর্ণ আর একটা বর্ণের সঙ্গে, অপর বর্ণের সঙ্গে তাদের বিবাহ হবে না। সেম বর্ণে সেম কাস্টের মধ্যে বিয়ে করতে হবে। এর মধ্যে দিয়ে জাতকে চেনা যায়। জাতের প্রধান নোশনটাই হচ্ছে যে ম্যারেজের ক্ষেত্রে একই জাত ছাড়া ম্যারেজ হবে না। Due to intervernal marriages, different জাত gradually came into existence. তো যেমনটা বললাম, বর্ণ, ক্ষত্রিয় ইত্যাদি, বৈশ্য, ব্রাহ্মণ, শূদ্র এদের সঙ্গে বিয়ে হওয়ার ফলে বিভিন্ন জাতের সৃষ্টি হয়েছে এবং ৫-৬ হাজার জাত এখনো পর্যন্ত তৈরি হয়ে গেছে। এটা সারা ভারতবর্ষের কথা বলছি। In the very first phase of the Vedic culture, there was hardly any discrimination between the Brahman and the non-Brahman. They enjoyed almost all same status. Early Vedic period. তখন ব্রাহ্মণ এবং নন-ব্রাহ্মণ যারা মোটামুটি সেম স্ট্যাটাস তারা পেত। But gradually the status of Brahman got enhanced in course of time. ব্রাহ্মণদের স্ট্যাটাসটা বেড়ে গেল, ব্রাহ্মণদের স্ট্যাটাসটা বেড়ে গেল, and they placed themselves at the pinnacle of the Indian society. তারা মনে করে আমরা হচ্ছে জাতিগুরু, ভারতীয় যে সোসাইটি, সেই সোসাইটি তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাত হিসেবে ভাবতে শুরু করল। In course of time, interborn dining and interborn marriages are prohibited. আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে গেল। একটা জাত অন্য জাতে বিয়ে করতে পারবে না, এক জাত অন্য জাতের সঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে না। But all these, মানে ২০০০ বছর আগে স্ট্রিক্টলি এটা মানা হতে লাগলো। But all these could not be fully abated. কিন্তু আস্তে আস্তে সবটাই যে মানা হলো এমনটা কিন্তু নয়। Different mixed caste began to develop and জাতিভেদ প্রথা flourished, mostly with inhuman ways. আস্তে আস্তে জাতিভেদ প্রথা শুরু হলো। আমরা যদি সোশিওলজিক্যালি দেখি তাহলে দেখব কাস্ট ইজ এ social structure in which classes are determined by heredity, বংশগতি। তার ভিত্তিতেই তৈরি হচ্ছে কাস্টটা। এটা একটা সোশ্যাল স্ট্রাকচার। স্ট্রিক্ট সেগমেন্টেশন অফ সোসাইটি পুরো আলাদা, with the various groups being rigidly defined and membership of them determined by birth. মানে এই গ্রুপটা এখানে জন্ম, তাদের একটা আলাদা জাত, ওই গ্রুপের আলাদা একটা স্ট্রিক্ট সেগমেন্টেশন। A hierarchical system, এটা খুব ইম্পর্টেন্ট, that defines a ranking place for all the castes. হায়ারার্কি করে দেওয়া হচ্ছে যে এই জাতটা হচ্ছে উঁচু, এই জাতটা নিচু। তার মানে মানুষের মধ্যে একটা হায়ারার্কি তৈরি করবার চেষ্টা, উচ্চ নিচ এইভাবে। লিমিটেড চয়েস অফ অকুপেশন which is enforced by it.
শূদ্রের ঘরে জন্মেছি, লেবার ছাড়ার কোনো রাস্তা নেই, তার মানে অকুপেশনটা লিমিটেড হয়ে যাচ্ছে। The general practice of endogamy, the practice of marrying with a specific ethnic group, rejecting others on such basis as being unsuitable for marriage or other close personal relationship. নিজে নিজে জাতির বিয়ে করতে হবে, এইভাবেই চেনা যাবে কাস্টকে। অন্য জাতের মধ্যে ফিট করছে না, না আমাদের সঙ্গে খুব ক্লোজ পার্সোনাল যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা ম্যাচ করছে না। Restrictions on dietary and social interactions that define who could consume what and also accept from whom. The idea of purity and pollution is attached with the caste system. So, caste system এর মধ্যে এই purity and pollution এইটা ঢুকে যাবে। নিজে জাতি জাতি বিয়ে করলে ঠিক আছে, সেই জন্য কথায় আছে না যে জাতের মেয়ে কালো ভালো, মানে পাচ্ছি না, ঠিক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে না, হ্যাঁ অর্থনৈতিক দিক দিয়ে তাদের স্ট্যাটাস এরকম কিছু নেই, ঠিক আছে, কিন্তু জাতের মেয়ে চলবে এরকম। দ্য আইডিয়া অফ পিউরিটি, ঠিক আছে, আমি অন্য জাতে গেছি, বিয়ে হয়েছে, পলিউশন is attached with the caste system. The graduation of a caste on the caste hierarchy is based on the notion of ritual purity. Ritual purity, ধর্মীয় বিশুদ্ধতা, শুদ্ধতা, পবিত্রতা, তার ভিত্তিতে এটা করা হচ্ছে। Higher castes are believed to be more pure and less polluted. তার উচ্চ বর্ণে ইত্যাদি আছে, তাদেরকে মনে করা হচ্ছে যে তারা more pure, while the lower caste is less pure and more polluted. Physical segregation, আমি যে বললাম যে হোয়াইট পিপলদের মতো, হ্যাঁ শূদ্ররা এদিকে যাবে না, ওদিকে বাড়ি করতে পারবে না। Physical segregation is accompanied by limitations of movement and access, including religious and educational areas, and to basic facilities such as supplies of water. একটা ছবি আপনাদের দেখাবো, এই দেখো, রিসেন্ট ছবি, এলাহাবাদে দলিত, তার জল খাবার অধিকার নেই, তাই ঢেলে দেওয়া হচ্ছে। আম্বেদকর এই কাস্টিজমের এগেইনস্টে ছিলেন। আচ্ছা, এই যে এইটা পিপিটিটা, এটা লাস্ট দেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ডেমোক্রেসি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অফ দ্য নেশন, এই জায়গাটা আম্বেদকর জোর দিচ্ছেন। আম্বেদকর বর্ণ, জাত বা কালার ইত্যাদি এগুলোর ভিত্তিতে নয়, স্কিন কালার এগুলোর ভিত্তিতে নয়, উনি বলছেন ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ডেমোক্রেসি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য ইউনিটি অফ দ্য নেশন। ইন্ডিভিজুয়াল ডিগনিটি, ব্যক্তির যে সম্মান, ব্যক্তির যে মর্যাদা, এইটার উপরে উনি, এটাকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি, একই ধরনের স্ট্যাটাস, সুযোগ সুবিধা সকলকে দিতে হবে, ডেমোক্রেসি এন্ড ফ্র্যাটার্নিটি। He firmly believed that society be reformed using reason, যুক্তি, বুদ্ধি, এইগুলোর মধ্যে দিয়ে সোসাইটিটাকে রিফর্ম করতে হবে। যুক্তি, বুদ্ধি, চ্যালেঞ্জ ideas grounded in tradition and faith, যেগুলো এতদিন ধরে চলে আসছে সেগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারতে হবে, and advance knowledge through the scientific method, which had an impact on his life and thought. He contended
that it is not possible to break the caste circle without annihilating the religious notions, sanctions. Annihilating, annihilation, billion chan, abolition নয়, annihilation মানে এটা নয়, এটা এক্সিস্ট করে না, কাজটা আসলে এক্সিস্ট করে না, এটার annihilation, বিলিয়ন উনি চাইছেন। Casteism is an integral part of the grand ideology of Brahmanavada, which attempts to perpetuate social, cultural and political domination and hegemony and economic exploitation of the lower Varnas or castes. ব্রাহ্মণ্যবাদের মূল ভাবনাটাই হচ্ছে যে যারা লোয়ার কাস্ট, অন দ্য বেসিস অফ কাস্ট, আগেই বলেছি, এই কাস্টের ভিত্তিতে যে বৈষম্য হচ্ছে, যে ডমিনেশন হচ্ছে, যে শোষণ, he was very critical of authoritarian Hinduism based on different shastras, particularly Manushanita. এর খুব ঘোর বিরোধী ছিলেন উনি। যে অথরিটেরিয়ান হিন্দুইজম, অথরিটেরিয়ান মানে কি, যে যা শাস্ত্রে আছে, যেভাবে যা আছে সেটাই করতে হবে, এইটা। He was damn sure that it is the Varna Vyavastha that is the root cause of caste oppression and untouchability. উনি মনে করতেন যে এই যে বর্ণ ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে রুট কজ, সেখান থেকে আস্তে আস্তে কাস্টিজমের ধারণাটা আসছে। Caste system is not merely division of labor, it is also a division of laborer. এটা যে শুধু লেবারদের মধ্যে একটা ডিভিশন করছে তা নয়, আম্বেদকর বলছেন তার অ্যানালাইজেশন অফ কাস্ট এই প্রবন্ধে। It is not merely division of labor, এটা যে শুধু ডিভিশন মানে শ্রমের বিভাজন করছে তা নয়, এটা শ্রমিকদের মধ্যেও বিভাজন। শ্রমিকদের মধ্যে বিভাজন মানে হচ্ছে একটা হায়ারার্কি, যারা এই ধরনের কাজ করে ইত্যাদি, তারা খুব হাই লেভেলে, হাই স্ট্যাটাস আছে। অধ্যাপনার কাজ করি, আমি হাই লেভেলে, হাই স্ট্যাটাসে আছি। যারা লেবার শ্রেণী, আমার প্যান পরিষ্কার করে দেয়, আমার ওয়েস্ট ম্যাটেরিয়াল পরিষ্কার করে দেয়, হিউম্যান ওয়েস্ট পরিষ্কার করে দেয়, তারা লোয়ার ক্লাসের মধ্যে আছে। এই হায়ারার্কি তৈরি করে দেওয়া কাস্ট সিস্টেম। নাথিং ডিভাইন ইন কাস্ট, ঐশ্বরিক কিছু আছে কাস্ট সিস্টেমের মধ্যে, এরকম ভাববার কোনো কারণ নেই। It is the invention of an arrogant, selfish and dominating section of a particular of the Hindu society. একটা সেকশন অফ পিপল, তাদের একটা সেলফিশ, অ্যারোগ্যান্ট এবং ডমিনেটিং সেকশন, তারাই এই ব্যবস্থাটা চালু করেছে, জাত বৈষম্য। To perpetuate this system, the Brahmins put all this in the mouth of mythical divine. শ্রীকৃষ্ণই সব বলেছেন, তার মুখ থেকে এটা বেরোচ্ছে, সুতরাং এগুলো মানতে হবে, এগুলো করতে হবে, এরকম করে তারা একটা বলছে। The capacity to appreciate merits in man apart from his caste is scarce in Hinduism. হিন্দুইজমের মধ্যে এটা খুব কম দেখতে পাই, যে মেরিটের ভিত্তিতে বিচার, মানুষকে তার বুদ্ধি, তার বৌদ্ধিক উৎকর্ষতার ভিত্তিতে তার যে বিচার, সেইটা আমরা বিশেষ পাই না। পিউরিটি অফ ব্লাড অ্যান্ড রিচুয়ালিজম, এগুলোর উপরে গুরুত্ব। According to Ambedkar, the cardinal principles of this philosophy of Brahmanism and Varna Vyavastha as propounded in Manusmriti are five. তিনি পাঁচটা পয়েন্টের কথা বলছেন। The graded inequality between the different caste and class, বিভিন্ন কাস্ট এবং ক্লাসের মধ্যে একটা গ্রেড করে দেওয়া। Complete disarmament of the Shudras and the untouchables, complete prohibition of education for the Shudras and the untouchables,
ban on their owning property, power and authority, complete subjugation and suppression of people. এটা হচ্ছে পাঁচটা মেইন পয়েন্ট যেটা আম্বেদকর বলছেন যে বর্ণ ব্যবস্থা বা ব্রাহ্মণিজম তার মধ্যে আমরা পাই। মূল লক্ষ্য হচ্ছে এই পাঁচটা। To a Brahmin, it is a normal and natural thing, and as such, it neither calls for expiation or non-explanation. তাদের কারো কাছে জবাবদিহি করতে হয় না, কোনো কিছুর জন্য তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয় না। কিন্তু মানুষের মধ্যে অন্য যে লোয়ার লেভেল কাস্টের মধ্যে যারা আছেন তারা যদি ফিল করে যে আমরা পাপ করি, তাদের মধ্যে পাপের ফিলিংসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রায়শ্চিত্ত করতে হয়, তাদের যোগ্য টোগ্য ইত্যাদি এগুলো করতে হয়। Ambedkar remarks in despair, the record of the Brahmins as law giver for the Shudras, for the untouchables and for the women is the blackest as compared with the record of the intellectual class in the world. আমরা যদি ইন্টেলেকচুয়াল ক্লাসের রেকর্ডটা দেখি আর এখানে ব্রাহ্মণদের যে রেকর্ডটা যদি আমরা রেকর্ড অফ দি ব্রাহ্মণস ল গিভার তাহলে দেখব অনেক পিছিয়ে আছে। আম্বেদকর বলছেন যে আই এম হিন্দু এটা বললে যথেষ্ট নয়। একটা মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা হচ্ছে ইত্যাদি সব রকম আলাপ আলোচনা হচ্ছে, সব শেষে তিনি জিজ্ঞেস করে বললেন আপনারা কাদের, আপনার জাতটা কি? উনি বলছেন জাতটা যতক্ষণ না পর্যন্ত বলছে জানতে চাইছে সে, তার মানে আমার সঙ্গে কথা বলে, ব্যক্তির সঙ্গে কথা বলে তার তৃপ্তিটা আসছে না। আর যদি দেখে যে হ্যাঁ জাতটা জানলাম, তাহলে এবারে নিজে একই জাত যদি হয় তাহলে আলাদা তৃপ্তি, আর অন্য জাত হলে বুঝতেই পারছেন। Religion compels the Hindu to treat isolation and segregation as a virtue. He questions the religious sanctity. Religious sanctity is a question. Make every man and woman free from the thraldoms of the Shastras. Shastra ja bola ache tate taকে free করার কথা বলছে। Cleanse their minds of their pernicious notion founded on the Shastras. সেগুলো থেকে ফ্রি কর, and he or she will interdine and intervene without you are telling him or her to do so. এনলাইটেন করতে বলছেন, এইগুলো থেকে তাকে শাস্ত্রে যেগুলো আছে সেগুলো থেকে তাকে ফ্রি করার কথা বলা হচ্ছে। তাহলে আর তাকে বলতে হবে না যে তুমি এই ধরনের মানুষের সঙ্গে মিশতে পারবে না, একসঙ্গে বসে খেতে পারবে না, সম্পর্ক করতে পারবে না, ইত্যাদি দরকার হবে না। আম্বেদকর বলছেন nothing short of intercaste marriage will solve the caste system. ইন্টারকাস্ট ম্যারেজটাকে তুমি যদি বন্ধ করে দাও তাহলে যে কাস্ট সিস্টেমটা সলভ হয়ে যাবে, এই ইন্টারকাস্ট ম্যারেজটা যদি চালু করো তাহলে যে কাস্ট সিস্টেমটা সমাধান হবে এমনটা কিন্তু নয়। কারণ আমরা দেখছি যে ইন্ডিয়ান অ্যাভারেজটা দেখছি 9% ইন্টারকাস্ট ম্যারেজ, ওয়েস্ট বেঙ্গলে এটা ইন্ট্রাকাস্ট ম্যারেজ হচ্ছে 89 পয়েন্ট এত, আর ইন্টারকাস্ট এত। মানে জাতির মধ্যে আনন্দবাজার পেপারে বিজ্ঞাপন, সেখানে দেখা যাবে যে সবাই জাতির উল্লেখ করছে, জাতের উল্লেখ করছে। খুব কম জনই আছে, দু একজন হয়তো থাকতে পারে তারা জাতের উল্লেখ করে না। সুতরাং এবার যারা নিউজ পেপারে বিজ্ঞাপন দেয় তারা কিন্তু মোটামুটি তারা শিক্ষা ইত্যাদি এলিট সোসাইটিতে বিলং করে বেশিরভাগটা। সাধারণ মানুষরা কিন্তু ওরকম বিজ্ঞাপন দেয় না, এবং তাদের মধ্যে কিন্তু এই জাত ব্যবস্থাটার মানে কতটা প্রকট এটা বোঝা যায়। তো এখানে পরিষ্কার সেটা দেখা যাচ্ছে যে ইন্ট্রাকাস্ট নিজের জাতির মধ্যে বিয়ে হওয়ার ব্যাপারটা কত বেশি। সেই জন্য উনি বলছেন যে নোশনাল চেঞ্জ, মানসিক যে ধারণাগত আমাদের যে পরিকাঠামো, সেই ধারণাগত পরিকাঠামোর চেঞ্জ দরকার। এগেইনস্ট ম্যানস inhumanity to man. Still many think that caste in the natural outcome of certain religious beliefs, which has the sanction of the Shastras. শাস্ত্রে আছে তাই আমরা এটা করি, এটা অনেকেই বিশ্বাস করে, which are believed to contain
the command of divinely inspired sages, sagesরা বলে গেছেন, সুতরাং আমাদের এটা মানতে হবে, who are endowed with supernatural wisdom and whose commands therefore cannot be disobeyed without committing sin. সাধু সন্তদের কথা, গুরুর কথা, এগুলো অমান্য করলে পরে পাপ হবে ইত্যাদি, সুতরাং এগুলো মানতে হবে, এরকম অনেকে বিশ্বাস করেন। Religious sanctity behind the caste and born be discarded, and as such discard the divine authority of the Shastras. The most crucial thing, you must destroy the authority of the Shastras and the Vedas. এই যে অথরিটেরিয়ান যে কথাবার্তাগুলো, কাস্টমগুলো যেগুলো আমরা পাই, সেগুলোকে ডিস্ট্রয় করার কথা আম্বেদকর বলছেন। Will Brahmins, the intellectuals and leading class come forward to eliminate it? এটা আমাদের প্রশ্ন। তারাও কি এগিয়ে আসবেন? Is a Varna Hindu free to follow his reason, his moral sense? Morality, reason, সে মুক্তভাবে এগুলো ব্যবহার, এগুলোর প্রয়োগ কি করতে পারবেন না? আম্বেদকর বলছেন, you will succeed in saying Hinduism if you will kill Brahmanism. হিন্দুইজমকে যদি রিভাইজ করতে হয়, হিন্দুইজমকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে পরে ব্রাহ্মণিজমকে কিল করতে হবে। Only when the Hindu society becomes a casteless society that it can hope to have strength enough to defend itself. কাস্টলেস সোসাইটি যখন হবে, তখন হিন্দু সোসাইটি কিন্তু একটা মানে সারা পৃথিবীতে একটা এনলাইটেন্ড সোসাইটি হিসেবে সে প্রতিষ্ঠা করতে পারবে নিজে। কতগুলো আর্গুমেন্ট। If an individual takes his place in the Hindu society according to his worth বা গুণ, not only on the basis of birth, জন্মের ভিত্তিতে শুধু নয়, গুণের ভিত্তিতে, then why do we insist on labeling men such as Brahman, Kshatriya, Vaishya, Shudra? গুণের ভিত্তিতে যদি হয়, কর্মের ভিত্তিতে যদি হয়, এক্সেলেন্সি, এক্সপার্টাইজের ভিত্তিতে যদি হয়, তাহলে কেন এগুলো লেভেলগুলো কেন? Is there any problem to honor a patriotic soldier without giving him a permanent level of Kshatriya? যারা নোবেল প্রাইজ পাচ্ছেন তাদেরকে আমরা বলছি যে সে কোন জাতি, ব্রাহ্মণ না ক্ষত্রিয় না কি, কোন প্রশ্ন হচ্ছে কি তার এই ব্যাপারে কিছু? All reforms consist in a change in the notions, sentiments and mental attitude of the people towards men and the world. The levels Brahman, Kshatriya, Vaishya and Shudra are levels associated with definitely fixed notions, sometimes unpleasant in our mind. It is not better to unclean them. Lumping of individuals into 4 sharply marked categories is a very superficial view of humanity. এই চারটে করে দেওয়া। It is not possible to pigeonhole men into 4 categories. মানুষকে এই চারটের মধ্যে বেঁধে রাখা এটা সম্ভব নয়। Universalizing the principles of labor, কর্মই সব, লেবার, এটাকে ইউনিভার্সালাইজ করা, সবার মধ্যে এটা নিয়ে আসা, and upholding democracy, equality and fraternity. শুধু শূদ্ররাই লেবার দেবে এমন নয়, সবার মধ্যে লেবারটাকে নিয়ে আসা। Tomorrow a Brahmin might make shoes and a Dalit teach at universities, and the dignity assigned to take to these tasks should be based on their expertise, worth and utility. Only by first assuring these principles of equality, we may arrange for spiritual uplift, for realizing divinity already in us. Divinity যেটা আমাদের মধ্যে, সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে ইনকালকেট করা,
লেবার, যে কোনো লেবারকে অ্যাপ্রিশিয়েট করা। ওই যে বললাম যে মুচির যে কাজ, যে জুতো পালিশ করে ইত্যাদি, আর অধ্যাপনার যে কাজ সেটা অনেক বড় কাজ ইত্যাদি, তার স্ট্যাটাস অনেক বেশি, এটসেট্রা অনেক কম, এইভাবে ভাবা নয়। লেবারকে অ্যাপ্রিশিয়েট করা, লেবারটাকে রেকগনাইজ করা। বর্ণ ব্যবস্থা ইজ নট নেসেসারি even to extract the divine in us. Hinduism be reformulated on the basis of liberty, equality and fraternity. এইভাবে হিন্দুইজমকে কিন্তু রিফর্ম করা যেতে পারে। Untouchables, Dalits. Dalit means disagreeing and delinking oneself from the elitism, from the dominant ideology of Brahmanism, from the oppressors. এদের থেকে আলাদা করে দলিতদের দেখা। In that sense, the term Dalit is not only associated with the so-called lower castes, although the concept is a challenge to Brahmanism. এবার দলিত, ব্রাহ্মণ্যবাদটা যেমন বললাম, দলিত আইডিওলজিটা কিরকম? দলিত আইডিওলজি বলতে যে শুধু শূদ্রের নিচে আনটাচেবলস ইত্যাদি তারাই যে দলিত, দলিত আইডিওলজি যখন বলা হচ্ছে তখন শুধু তারা নয়, এই দলিত আইডিওলজিটা ব্রাহ্মণ অ্যাডাপ্ট করতে পারে। যেমন বললাম ব্রাহ্মণ্যবাদটাকে শূদ্র, দলিত এরা অ্যাডপ্ট করতে পারে, একই রকম ভাবে দলিত আইডিওলজিটাকে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় সবাই অ্যাডপ্ট করতে পারে। দলিত ইজ এ ওয়ার্ড that reflects the multiple voices of the oppressed. যারা oppressed তারাই দলিত। দলিতটা একটা জেনারেল ফর্ম অফ অপারেশনের টার্মে চলে আসছে, যে যারাই oppressed, শোষিত, তারাই দলিত। It is a word that signifies the protesters, anyone who dares to challenge the hegemony. যারা এটাকে চ্যালেঞ্জ করবে তারাই দলিত, যারা প্রতিবাদ করবে তারাই দলিত। Our experiences, তার মানে এই দলিত আইডিওলজির ব্রাহ্মণের সন্তান কেউ যদি প্রতিবাদ করে সেও দলিত, দলিত আইডিওলজির মধ্যে পড়ে যাচ্ছে। Our experiences, our attitudes, our courage makes us দলিত। Ambedkarian ideology is our ideology, not only because one belongs to a particular caste, but because one believes in equality, democracy, and equality, liberty and fraternity. এটাই হচ্ছে মূল জায়গা। Because progressing spiritually, one can be with Baba Saheb's ideology to stand against the dominant voice, international global ideology. International global ideology, equality, liberty and fraternity. We Dalit activists hereby affirm and agree to profess, practice and propagate the right to life, liberty, equality and dignity of every human and other living beings. We believe that all human beings are equal and there shall be no discrimination on the basis of race, caste, creed, gender, etc. We believe that Dalits' rights are human rights. Dalits' rights are human rights. দলিতটাও মানুষ, তারাও সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, তারা সেটা ডিজার্ভ করে। এইটা দলিত রাইটস আর হিউম্যান রাইটস। উই কমিট আওয়ারসেলভস টু অপোজিং and challenging all dominant, exploitive and oppressive forces that thrive on casteism, racism, patriarchy, etc. Thank you. ধন্যবাদ স্যার। ভীষণ পরিষ্কার কনসেপ্ট হয়ে গেল আমাদের, মানে এই বিষয়টি সম্বন্ধে যে একটা অস্বচ্ছল ভাব ছিল আমাদের কাছে, মোটামুটি এই বিষয়টা অনেকটা ক্লিয়ার। তবুও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আদারওয়াইজ আমরা হ্যাঁ পরিচয় দিয়ে প্রশ্ন। গুড আফটারনুন স্যার, আমি হচ্ছে ডক্টর বর্ধমান মন্ডল, বর্ধমান রাজ কলেজ জুলজি ডিপার্টমেন্ট। সত্যি করেই যে আজ যে আপনি যে বিষয়ের উপর বক্তব্যটা রাখলেন,
আমরা অত্যধিক সমৃদ্ধ হয়েছি। আশা করি প্রত্যেকেই হয়েছেন, এবং যখন সেশন চলছিল তখন একটা পিন ড্রপ সাউন্ড আমরা শুনতে পাইনি। সুতরাং সেই সিচুয়েশনটা বলে দিচ্ছে কতখানি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এটাই আমার যে জায়গায় প্রশ্নটা হচ্ছে, আপনাকে প্রশ্ন জানতে ইচ্ছা করছে, এই যে কাস্টিজম ব্যাপারটা, এটা কি আর্থিক মানদণ্ডের উপর ভিত্তি করে ঘটছে না? আমার একটা প্রশ্ন, কি তত্ত্ব, কি তাত্ত্বিক, আগে কিভাবে কি করা হয়েছে না হয়েছে সেগুলো কি খুব আলোচনার যোগ্য? আমি যে পয়েন্ট উল্লেখ করতে চাইছি, আমি দুটো উদাহরণ উল্লেখ করে বলছি। যে ব্রাহ্মণদের ক্ষেত্রে, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ যে আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, তাকে কিন্তু ফিল্ডে নেমে সব কাজই করতে হচ্ছে। তখন কিন্তু তার ব্রাহ্মণত্বটা অতটা প্রকাশ পাচ্ছে না। সে যদি ব্রাহ্মণদের যে রিচুয়ালিজম, যে নিয়ম কানুন, সেগুলো যদি মেনে চলে, সেটা খেতে পাবে না। তাকে কি এই সেন্সে দলিতের মধ্যে ফেলা যেতে পারে? দলিতের যে অ্যাক্টিভিটির সঙ্গে সেটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে। আমি যে জায়গাটা আমি বলতে চাইছি, যে আর্থিক মানদণ্ডটাই কি। থ্যাংক ইউ স্যার। আমি উত্তম মান্ডি, আসানসোল গার্লস কলেজ থেকে। আজকের এই সেশনটা খুবই সবাই সমৃদ্ধ হলাম, স্যারও বললেন। আমার যেটা জানার ইচ্ছে করছে, আমি যেহেতু শিডিউল কাস্ট থেকে বিলং করি, বিষয়গুলো একদম পুরো চোখাচোখিভাবে কিছু বিষয় আর কি উপলব্ধি করেছি, বা আমি ওই আনটাচেবল বিষয়টাকেও ফিল করেছি, দেখেছি। তো আমি পুরুলিয়া থেকে আসি। তো পুরুলিয়ায় একটি ঘটনা হয়তো আমরা সবাই জানি, যে মাহাতো কমিউনিটিরা শিডিউল ট্রাইবে আসতে চাইছে। এটা তাদের কতটা যুক্তিযুক্ত, আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। অনেক বিভিন্ন রকম আন্দোলন হয়েছে, আমরাও স্ট্রাইকে, আমিও সশরীরে উপস্থিত করে এগেনস্টে আমি গেছি। আর একটা তার সঙ্গে আরেকটা প্রশ্ন আমি যোগ করতে চাই, যেটা হচ্ছে যারা এগিয়ে আসছে, নিচু কাস্টের যারা এগিয়ে আসছে এডুকেশন নিয়ে পড়ে, তারপরে চাকরি করছে, তারা কিন্তু বিভিন্নভাবে সোশ্যালি হেরেস হতে হয়। অনেকেই মনে করে এডুকেশন এদের কম আছে, বা এইরকম মনে করে যে এদের তো, আমি তার থেকে হায়ার এডুকেটেড, আমার এরকম সাকসেস হলো না, এরা করছে। এভাবে নিয়ে পরে বিভিন্ন রকমের কথা শুনি, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্নভাবে এগুলো ফেস করতে হয়। তো এটা যদি তাদের যুক্তিযুক্ত আছে, না এরা এই ডিমেরিটস বলে এইগুলোকে ইয়ে করতে হয়। আর স্যারের যেটা সমানতা যেটা আছে, সেটা কোশ্চেন ছিলই, কিন্তু স্যার সেটা করেছেন, একসঙ্গে বলে ভালো। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রথমে ওনাকে দিয়ে শুরু করি। মাহাতোরা ট্রাইবস হতে চাইছে, এর বাস্তবিক কারণ আছে। এটা যে শুধুই একটা বিশ্বাস থেকে আসছে বা ইত্যাদি, বাস্তবিক কারণ আছে। যে শিডিউল ট্রাইবস হলে পরে কিছু সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে। চাকরি বাকরির জায়গাটা শিডিউল কাস্টদের মধ্যে কম্পিটিশন যতটা, ট্রাইবদের মধ্যে তুলনায় কম। এইটা একটা জায়গা যেখান থেকে আমার ধারণা যে কিছু মাহাতো সম্প্রদায়ের কিছু মানুষ তারা ট্রাইব কমিউনিটির মধ্যে আসতে চাইছে না। আর একটা প্রশ্ন কি বললেন, আমি আর একটু জানতে চাইছি। এটা সোশ্যালি হ্যারেস্ট হতে হচ্ছে। হ্যাঁ, অনেকে শুনতে হচ্ছে অনেক কথায়। কারণ ওই যে বললাম যে এই কাস্টিজম, ব্রাহ্মণ্যবাদের যে আইডিওলজি,
সেটা যারা অ্যাডপ্ট করেছে তারা তো এই শূদ্র বা আনটাচেবলস যারা মানে দলিত যারা, তারা যে এরকম অধ্যাপনার কাজ করতে পারে, পুরোহিতের কাজ করতে পারে, এটা ভাবতে পারে না। এটা এক ধরনের হেজিমনি রয়েছে। এই হেজিমনিটা আছে বলেই তারা সোশ্যালি নানা রকম ভাবে, এবং তার জন্য আমাদের সোসাইটিকে এগিয়ে আসতে হবে, ইন্ডিভিজুয়ালদেরকে এগিয়ে আসতে হবে। ইন্ডিভিজুয়াল যে ডিগনিটি, এনলাইটেনমেন্ট, সেগুলো নিয়েই আমাদের লড়াই করতে হবে। থাকলে পরে তবেই এই সোশ্যাল যে সেগ্রিগেশন, সেইটা থেকে আস্তে আস্তে আমরা মুক্ত হব। একজন দলিত সে যদি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ইত্যাদি, তাহলে সেই ক্ষেত্রে অন্যরা অন্যরকম ভাবে বা নিচু ভাবে দেখার কোনো অর্থ হবে না। আপনি যেটা বললেন, কি যেন বললেন আপনি? আর্থিক মানদণ্ডের ব্যাপার। হ্যাঁ, সে তো বটেই। আমি তো দেখালাম যে বিলো পভার্টি লাইনে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবো যে যারা আছে তারা একটা নিচু লোয়ার কাস্টে বিলং করছে। এলিট সোসাইটিতে দেখা যাবে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, ক্ষত্রিয় এরা 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 বিলং করে। তাহলে স্বভাবতই একটা প্রশ্ন আসবে যে এই যে ক্লাস, বিলো পভার্টি লেভেলের যে ক্লাসে যারা বিলং করে, জাতটা কি একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে না? তাহলে একটা নির্দিষ্ট জাতে জন্মগ্রহণ করার জন্যই কি আর্থিকভাবে আমরা পিছিয়ে পড়ছি, আন্ডার পভার্টি লাইনের মধ্যে আছি? এটা তো একটা ভাববার বিষয়। সুতরাং ক্লাসের বিষয়টা নিয়ে যখন আলোচনা করব, তখন কাস্টের কথাটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। শুধু আর্থিক দিক দিয়ে ভাবতে গেলে হচ্ছে না, কাস্টেরও কিন্তু একটা ব্যাপার এখানে আছে। আরেকটা কি বলেছিলেন আপনি, বলুন তো আরেকবার একটু। না, উনি যেটা বলছিলেন, আমার মনে হয় যে ব্রাহ্মণ যিনি, কিন্তু তার যে এবার বুঝতে পেরেছি, মনে করছি বর্ণশিষ্ট বলে দাবি করছেন, বাট এমন এক্সাম্পল রয়েছে। বুঝতে পেরেছি। এইবারে কথা হচ্ছে কি, যারা একটা হাই স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস যারা আছে, তাদের ক্ষেত্রে অসুবিধা আছে। আপনি যদি দেখেন, সবচেয়ে ধনী যদি দেখেন ভারতবর্ষে, যারা যারা মারোয়ারি যারা, আপনি যদি তাদের মধ্যে একটা সার্ভে করেন, দেখবেন যে তাদের যারা স্ত্রী ইত্যাদি, তারা ইলিটারেট, লেখাপড়াই জানে না। এইবারে কোনো কারণবশত তার ব্যবসাটা পড়ে গেল, তাহলে তখন সে কি করবে? আমি একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, আমি নিচু কাজ করতে পারছি না, কারণ আমার স্ট্যাটাস আছে, এই লোকে কি বলবে রে, আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি, আমি এই ছুতরের কাজ করব, আমি জুতা সেলাই করব ইত্যাদি, সে যেতে পারছে না। তার মানে কি, এই যে জাতিভেদ, এই যে মানে বর্ণ যে ব্যবস্থা, এই ব্যবস্থাটায় তার উপর এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, সে অন্য কাজ করবে বললেও সে করতে পারছে না। আমি যদি লেখাপড়া না জানি, আমাকে অন্য কাজ করতে বাধ্য, এবার সেটাও সে করতে পারছে না। আমি অনেক মানুষকে জানি যারা আপার কাস্টে বিলং করেন, কিন্তু তারা ঘরের বাইরে বেরোতে পারেন না বলে না খেয়ে পর্যন্ত মারা যান, এরকম দৃষ্টান্ত আছে। এবং সেটা মূলত হায়ার কাস্টের মধ্যে বেশি, ফরওয়ার্ড ক্লাসের মধ্যে বেশি। এটা একটা বিরাট বড় ভয়ঙ্কর একটা ক্রাইসিস। এটাও কিন্তু ব্রাহ্মণ্যবাদের ফল। ধন্যবাদ স্যার। জাত এবং জাতির ঊর্ধ্বে কোথায় উঠতে হবে আমাদের সকলকে, তাহলে এই সংকীর্ণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সেই আশা নিয়েই এই সেশনটি সমাপ্তি ঘোষণা করছে। স্যারকে আবারও আমরা যেন ভবিষ্যতে বক্তা হিসেবে পাই, এই অঙ্গীকারটুকু উনি করুন। এবং আমাদের সাথ দেওয়ার জন্য বর্ধমান রাজ কলেজের পক্ষ থেকে এবং ডিপার্টমেন্ট অফ ফিলোসফির পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ। এরপরে আমরা সরাসরি চলে যাব একদম শেষ পর্বে। সেখানে কিছু ফর্মালিটিস আছে এবং সেই ফর্মালিটিস এর মধ্যে আন্তর্জাতিক সেমিনারের নিজস্বতা কিছু আছে এবং সেই নিজস্বতা থেকে ধন্যবাদ জ্ঞাপন,
রিপোর্টিং এটসেট্রা, অর্থাৎ আমরা শেষ পর্বে এসে গেছি। এই কাজটি করার জন্য বা এই গুরু দায়িত্বটুকু আমি সেমিনার কমিটি কনভেনার শব্দ চক্রবর্তী মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ মিষ্টু। আমরা একদম সেমিনারের আমাদের কনফারেন্সের শেষ লগ্নে উপনীত হয়েছি। নিয়ম অনুযায়ী এখন একটা চা বিরতির সময় আছে, তো আমাদের যারা এখানে উপস্থিত আছেন সবাই চাইছেন যে এই সেশনটাকে আমরা এক্সটেন্ড করে ভ্যালিডিটরি সেশনে নিয়ে যাই, তারপরে আমরা চাটা না হয় খেয়ে নেব। তো আমরা ভ্যালিডিটরি সেশনটা শুরু করে দিচ্ছি। আমাদের সমাপ্তি অধিবেশন এটা। আপনারা গত দুদিন ধরে আমরা প্রত্যক্ষ করেছি খুব খুব উঁচু মানের কিছু আলোচনা। আমরা অংশীদার হয়েছি বিভিন্ন উপস্থাপকের ধারণা, তাদের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তাদের মতামত আমাদেরকে ঋদ্ধ করেছে। তো এই সমাপ্তি অনুষ্ঠানে পৌরোহিত্য করার জন্য আমরা ডেকে নিচ্ছি মঞ্চে আমাদেরই সিনিয়র কলিগ, বাংলা বিভাগের প্রধান ধনঞ্জয় ঘোষাল মহাশয়কে। অনুরোধ করব আমাদের শুভাকাঙ্ক্ষী এবং খুবই কাছের মানুষ অধ্যাপক কালুসোনা রায়কেও মঞ্চে আসার জন্য ধনঞ্জয় দার সঙ্গে অনুরোধ করব IQS এর বর্ধমান রাজ কলেজের IQS এর কোঅর্ডিনেটর পিয়ালি দিকে মঞ্চে আসবার জন্য। বিধিবদ্ধভাবে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি এবার আমার সহকর্মী মিষ্টু রায় সামন্তকে ডেকে নিচ্ছি। শেষের পথে কিছু এর আগেই আন্তর্জাতিক আলোচনা চক্রের যতগুলি সেশন আমরা করেছি প্রত্যেকটিতেই প্রথাগতভাবে বরণের একটি অনুষ্ঠান ছিল। এরা আমাদের কলেজেরই অংশ, আমাদের পরিবার, কালুসোনাদাও আমাদের পরিবারের অংশীভূত, তাই সামান্য একটু বরণ না করলেই নয়। আমি স্টুডেন্টদের বলবো একটু আবারও নিজের লোককে নিজের মতো করে কাছে টেনে নেওয়া। শব্দদা এবং ওম বোধহয় এখানে থাকা দরকার, আপনিও আসেন, কারণ আপনাদেরও এইটুকু দরকার, তাই না? তোরা স্টেজে না ও একদম একদম সব কাজের শেষে এই এক কৃতিত্বটুকু তো প্রাপ্তি হয়। আচ্ছা, এই দুজনকেও বরণ সম্পূর্ণ হয়েছে মঞ্চ। বর্ধমান রাজ কলেজের সেমিনার কমিটির কনভেনার শব্দ চক্রবর্তীর হাতে সমাপ্তি ভাষণ দেওয়ার দায়িত্বটুকু তুলে দিচ্ছি আমি। শব্দদা। গত দুদিন ধরে আমার কথা শুনতে শুনতে ছাত্ররা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে, সুতরাং আমি আর ভাষণ টাষণ দেব না। তবে যেটুকু না বললেই নয়, ওই সেমিনার কমিটির
পক্ষ থেকে সেটুকুই আমি বলবো। Respected Chairman Sir and other guests and dignitaries present on the valedictory session of this two-day international conference and the periodic lecture series sponsored by the Indian Council for Philosophical Research comes to a conclusion today. For the last couple of days, we've been privy to philosophical discourse of the very highest order. We have witnessed new horizons of knowledge uncovered, new windows of wisdom opened. So far as the theme of the international conference, philosophical contribution of contemporary thinkers, is concerned, our knowledge, our understanding, our outlook undoubtedly got enriched through the erudite scholarship of the resource persons. New vistas of research were explored through the presentation of as many as 60 participants. Discussions were diverse, in-depth, and wide-ranging, giving shape to free exchange of ideas and ideals amongst participants. This undoubtedly is a prized outcome of this conference. Indeed, it was a learning curve for all of us, and we all believe, for ones who used to teach also, became students for the last couple of days, delving deep into the world of philosophic thought of contemporary stalwarts. And so far as our wonderful band of students are concerned, they excelled in their performance and pleasantly surprised us all with their ability to analyze and reflect through their insightful presentation, which was a part of this seminar. Some 20 undergraduate and postgraduate students without research scholar, I'm not taking into account the research scholars here, presented their unique papers in this conference. Later in this session itself, in the valedictory session itself, we'll be felicitating some of them for their commendable research orientation and output. This has been an international conference with more than one difference. It ensured the active participation of our students to show their acumen at a global forum, which critically underscores the importance of the fact that it is upon the shoulders of the students lie the onerous responsibility to carry forward the unceasing march of humanity. And we're proud to have students such as this. Side by side with this, we experienced technological innovation, making the conference a hybrid one, where we encouraged both online and offline participation and presentation, maximizing the scope of the event and encouraging widest possible exchange of ideas through the help of technology. We also tried to ensure a wide audience to the deliberation by live streaming each and every session of the conference through the official YouTube channel of Burdwan Raj College. This was indeed a major innovation that we successfully implemented. This was indeed a learning experience. Finally, let me gratefully acknowledge the untiring effort of my worthy colleagues. Without whose active support, encouragement, wise advice of wisdom, and total engagement, this conference
would never have seen the light of the day. A big thank you to each one of you from the core of my heart. You have truly been a bedrock of support and encouragement, and my no plea of help from you went unanswered. You are always there to help me out on each and every problem, every challenge that I faced organizing a program in such a scale. Thank you very much. Now, it's time another responsibility has been entrusted upon me, but that I will now hand over to my senior Dada Kaloshonada to announce the best 6 student papers selected by himself only in yesterday's student session. Kaloshonada, please. গতকাল স্নেহের ছাত্রছাত্রীরা যে সকল পেপারগুলি প্রেজেন্ট করেছে সেগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমি গতকালই বলেছিলাম যে তোমাদের বড় পাওনা হচ্ছে তোমরা আজকে পেপার প্রেজেন্ট করতে পারছো আমাদের সকলের সামনে। তবুও যেহেতু আইকিউএসির যে কোঅর্ডিনেটর এবং সেমিনারের যিনি অর্গানাইজিং সেক্রেটারি তারা বললেন যে এর মধ্যে থেকে 6 জনকে বাঁচতে হবে। সেই কাজটা খুবই দুরূহ কাজ। তবুও তৎকালীন পরিস্থিতিতে মানে যেভাবে পেপার প্রেজেন্ট করা হয়েছে, তোমরা যেভাবে উপস্থাপন করেছো, পারিপার্শ্বিক সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই 6 জনের নাম এখানে তালিকাভুক্ত করা হয়েছে। এই 6 জনকে আজকে সেমিনার কমিটির পক্ষ থেকে তোমাদের যে কিছু একটা আছে, সার্টিফিকেট একটা আছে, এটুকু জানি। আমি এখানে একটু কালোসোনাদা বলে দিই, একটু কালোসোনাদাকে ইন্টারাপ্ট করলাম মাঝে। এইখানে তো সার্টিফিকেট পাবেই, আর আরেকটা জিনিস আমি আগেও বলেছিলাম আমার পূর্ববর্তী বক্তব্যে এবং ভাষণে, যে এইটা কিন্তু অরিজিনাল যে সেমিনার ছিল তার পার্ট নয়। আমরা এটা ভাবি, এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের প্রথম কথা, যে কোনো সেমিনার করতে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাঞ্চ থাকে, আমাদেরও ছিল। তো ওম যখন আমাদের, যিনি একজন বিদেশ থেকে আসছেন, কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আচার্য, যিনি আমাদের আজকে সকালবেলা তার বক্তৃতায় সমৃদ্ধ করেছেন, তাকে যখন এই সমস্ত আমাদের সেমিনার সম্পর্কে কথা বলছেন এবং বলা হচ্ছে যে এরকম স্টুডেন্টরা, বিশেষ করে ইউজি স্টুডেন্টরা এতে পার্টিসিপেট করবে, উনি ইমিডিয়েট বলেন, তোমরা তো আমাকে একটা অনারারিয়াম দেবে। হ্যাঁ দেখো, আমাদের নিয়ম অনুযায়ী, আইসিপিআর এর নিয়ম অনুযায়ী দিতেই হয় সেই অনারারিয়াম, আমাকে দিতে হবে না। তোমরা সেই যে অনারারিয়ামের যে আর্থিক মূল্য, সেটা কয়েকটা ভালো পেপার প্রেজেন্টারদেরকে তোমরা সেটা দিয়ে দাও। এটা ও আমাকে জানে যে এরকম কথা, ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করো। নাথিং ক্যান বি বেটার দ্যান দিস টু এনকারেজ দ্য ইয়াং মাইন্ডস। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমরা এটা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা আমরা নিশ্চয়ই করতে পারি, এবং আমাদের যে কলেজ কর্তৃপক্ষ সেটা আমাদেরকে সম্পূর্ণ অনুমতি দিয়েছিলেন, এবং আমরা এই জিনিসটি করেছি। সামান্য কিছু অর্থমূল্য, কিন্তু এইটা আমার মনে হয় ছাত্রছাত্রীদের আরো এগিয়ে যেতে সাহায্য করবে। সেই হিসাবে 17 জন ছাত্রছাত্রী পেপার প্রেজেন্ট করেছে। তাদের মধ্যে থেকে যে 6 জনকে বেছে নেওয়া হয়েছে তারা হলো কুন্তল মণ্ডল, রুদ্রনীল সাহু,
একটু তোমরা উঠে দাঁড়াবে, একটু উঠে দাঁড়াও, দেখলে রুদ্রনীল সাহু, মিসেস সঞ্জনা নায়েক, তানিয়া বিশ্বাস, সুধা হালদার, শ্রেয়সী কোলে। এই 6 জনা তোমরা নির্বাচিত হয়েছো। তোমাদের যে পেপার অর্থাৎ গবেষণা নিবন্ধ, সেই গবেষণা নিবন্ধের তাৎক্ষণিক উপস্থাপন এবং পর্যবেক্ষণের উপর নির্ভর করে এই 6টার নাম নির্বাচিত হয়েছে। বেশ, এরপর বসো তখন, বসো। আচ্ছা, প্রাপ্তি যত কমই হোক না কেন সেটা প্রাপ্তি, তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এবং সেটা যদি যোগ্যতার সঙ্গে পাওয়া যায় তাহলে তার আর কথাই নেই। তো সেই অনুষ্ঠানটাই আমরা এর মধ্যে যাই। আমরা এই কৃতি ছাত্রছাত্রীদের ডেকে নিই, তাদের প্রাপ্তিটুকু, তাদের সম্মানটুকু তাদের হাতে তুলে দিই। আমাদের স্যার আমরা উপস্থিত আছেন, তাদের হাতেই নামগুলো বলেছি আমার কাছে। প্রথমেই আমি ডেকে নেব কুন্তল মণ্ডল। পিয়ালিদির হাত থেকে যাদবপুর, পিজি স্টুডেন্ট যাদবপুর, পিয়ালি ম্যাডামের হাত থেকে ওনার প্রাপ্তিটুকু, ওনার সম্মানটুকু উনি নিচ্ছেন। রুদ্রনীল সাহু, বর্ধমান রাজ কলেজ, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। ভাবছেন ফিলোসফি শুধুমাত্র দর্শন ছাত্রছাত্রীদের নয়, সেটা যে গণিতেরও বিষয় হতে পারে। অ্যাকচুয়ালি আত্মদর্শনটা তো কোনো বিষয় ভিত্তিতে হয় না। মিস সঞ্জনা নায়েক, বাংলা বিভাগ, রাজ কলেজ। আমার একটা গর্বের জায়গা, কোথায় ক্রেডিটটা নেওয়া যাবে কালেকশনের হাত থেকে। ভালো লাগছে যে যেটা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা আছে যে এই ইন্টারডিসিপ্লিনারি স্টাডি, আমরা 3 জন ছাত্রকে দেখলাম, একজন দর্শন বিভাগের, একজন একদম সায়েন্স ডিসিপ্লিনের, আর আরেকজন হচ্ছে বাংলা সাহিত্য বিষয়। দেখা যাক চতুর্থ নামটা কার। তানিয়া বিশ্বাস, ফিলোসফি, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, বর্ধমান রাজ কলেজ। তানিয়ার হাতে তুলে দিচ্ছেন পিয়ালিদি তার সম্মানটুকু, তার প্রাপ্তিটুকু। সুধা হালদার, পঞ্চম সুধা হালদার। না, এটা পঞ্চম নয় কিন্তু। ও আচ্ছা, মানে আমি সিরিয়ালি ডাকছি বলে প্রত্যেকেই প্রথম। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজা। সবাই রাজা নয়, সবাই রাজাও নয়, এরা সবচেয়ে ভালো। আচ্ছা, বেস্ট পেপার প্রেজেন্ট সুধা হালদার, যাদবপুর ইউনিভার্সিটি। থ্যাংক ইউ সুধা। শ্রেয়সী কোলে, ফিলোসফি, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, বর্ধমান রাজ কলেজ। একাকী গায়কের নহে তো গান, তাই বক্তা এবং শ্রোতার যদি যথার্থ সংযোগ তৈরি না হয় তাহলে বক্তব্যের বোধহয় সার্থকতা থাকে না। তাই এদের এই পুরস্কৃত করতে পেরে বর্ধমান রাজ কলেজ এবং ফিলোসফি ডিপার্টমেন্ট নিজেদের সত্যিই কৃতজ্ঞ মনে করছে। এবার ঠিক পরের অনুষ্ঠানে আমরা চলে যাই শেষের পথে। আমাদের অনেকগুলি সেশনের মধ্যে দিয়ে পেপার প্রেজেন্ট হয়েছে। সেই প্রেজেন্টারদের মধ্যে থেকে আমি 2 কি 4 জনকে ডেকে নেব একে একে, যারা তাদের অভিজ্ঞতা, তাদের এই পেপার প্রেজেন্টেশনের বিষয়ে তাদের অভিমত আমাদের জানাবেন। প্রথমেই আমি ডেকে নেব বুদ্ধদেব মণ্ডল মহাশয়, অধ্যাপক বুদ্ধদেব মণ্ডল মহাশয়কে। হ্যাঁ, আপনি আপনার ভাবনাটুকু শেয়ার করুন। Good afternoon, respected dignitaries on the dais and the beloved students and research scholars of the dais.
তো শব্দ আমাকে বলেছিল একটা ওভারঅল একটা রিপোর্ট তৈরি করার জন্য, এবং যেটা খুব কম সময়ের মধ্যে বলতে হবে, 3 মিনিটের মাথায়। সেটা সম্ভব নয়, এত বড় একটা কর্মযজ্ঞ 2 দিন ধরে চলছে। কারণটা আর কিছুই নয়, টাইম সেভিং জাস্ট। যাই হোক, আমি একটু রিপোর্ট তৈরি করার চেষ্টা করেছি, সেটা আমি শোনাবো। যে আমরা প্রায় একদম শেষে চলে এসেছি। The today's international conference, titled on philosophical contributions of contemporary thinkers, started with the chanting of Vedic mantras, followed by the valuable welcome address of our respected principal, Dr. Niranjan Mondal. On the first, total number of paper presenters were 22 plus 17, 39, among them 17 are students. And that of on day second were 20. So total number of paper presenters in both days are 59. In the first session, the invited lecture on day 1 by Dr. Ohim Punnamitro, Associate Professor, MUC Women's College, opened the door of the conference and illuminate us, and that of second session by Professor Tofazul Hossain BU on the same day also enriched us, particularly students and the research scholars. This session of the day 1 had been chaired very successfully by Dr. Amrita Mitranandi and Dr. Taposhi Som, respectively. All the talks by the presenter are obviously helpful and guide the students and research scholars in their future law. The questionnaires phase made the hall very, very interactive. And on day 2, the invitee talk by Professor Govind Sarma Upadhyay, Tribhuvan University, Kathmandu, Nepal, via online mode, also enlightened and was very and really remarkable from the point of philosophical view. Another two eminent invitee speakers, Professor Dipayan Patnaik, Jadavpur University, and Dr. Prashant Kumar Sarkar, Associate Professor BU, gave their valuable speech on the present topic of the conference. They tried to reach the goal of our international conference. 20 paper presenters also present their valuable papers and discuss their views on the second day. Both the online and offline session have been chaired by both Dr. Amrita Mitranandi and Taposhi Som very successfully. All the discussion from all concerned made the conference grand successful. With these few words, I like to end the reporting on overall conference. Thank you very much to all of you. ধন্যবাদ বুদ্ধদা। এরপরে আমি ইংলিশ বিভাগের সমিতা বিশ্বাসকে ডেকে নেব আরেকটি রিপোর্ট বা আরেকটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য। Good evening, everyone. In our two-day international conference, the papers presented cover an incredibly wide range of philosophical topics, from education and spirituality to economics, artificial intelligence, and understanding the human mind.
Mr. Nirmal Devnath's paper explored Tagore's holistic approach to education, while Dr. Mishtu Rai Samanta discussed Vivekananda's promotion of Vedanta philosophy and its practical applications in reducing inequality and bias in modern India. Labuni Bandyopadhyay, on the other hand, analyzes Jean-Paul Sartre's existential humanism, which emphasized human dignity, freedom, social responsibility, and authenticity. On the other side of the spectrum, Dr. Om Shankar Dubey examined Paramhansa Yogananda's role in introducing yoga and modernity meditation to the Western world, while Dr. Mahashweta Roy Datta as well as Shobhini Nath along with Abhijit Pal explored the thoughts of Adam Smith to Keynes to Amartya Sen and relate them to ethical theory, political thought, and their relation to basic philosophical principles. Our online sessions saw papers being discussed on theorizing the epistemic and ontological exploration of the gendered quality of life by Dr. Malini Mukherjee, based on women peace rate workers in India, to Dr. Udita Mitra's exploration of Jürgen Habermas's concept of public sphere, the metaphysical question of whether normal moral judgments are absolute or relative by Abhijit Tarufdar, an exploration of Maurice Merleau-Ponty's perspective on dualism by Upama Sarkar, Dr. Mrinal Kanti Das's explorations of Tagore's thought on libraries, as well as the wonderful students who participated with their papers in equal strength. The diverse range of philosophical perspectives presented in these 2 days of our seminar demonstrates the enduring relevance and interdisciplinary nature of philosophy in addressing fundamental questions about education, spirituality, economics, social change, and the human mind. Thank you. Thank you, Shomita. I would like to add that this reporting was done excellently by my colleagues, but there are many other things that are written and reporting that were presented, and it is only but a preliminary report. We shall be presenting a full report as it is mandatory on the part of any organizing committee in future. Also in our website it will be made available. So perhaps there are few names, few presenters who have been left untouched by this reporting. But it's only, I once again would like to emphasize, this is only a preliminary report. The full report of the conference would cover all the papers presented. এরপরে একটু গুরুগম্ভীরতা থেকে সরে এসে আর দুজন অংশগ্রহণকারীকে আমরা ডেকে নিই। তাদের মধ্যে অবশ্যই যারা এই মুহূর্তে তাদের সম্মান এবং প্রাপ্তিটুকু গ্রহণ করলেন তারা আছেন। আমি আমাদের সেমিনার কমিটির পক্ষ থেকে এবং রাজ কলেজের পক্ষ থেকে তাদের প্রস্তুতি পর্ব থেকে প্রাপ্তি পর্ব এই জার্নিটুকু শেয়ার করার জন্য ডাকবো। প্রথমেই কুন্তল মণ্ডল মহাশয়। কুন্তল। নমস্কার, আমার নাম কুন্তল মণ্ডল। একটু পরিচয়টা রাখবেন। আচ্ছা, আমি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর 2য় বর্ষের ছাত্র। তো আমাদের অভিজ্ঞতা সেরে আগে বলি যে আজ 15 এবং 16 তারিখ ঠিক এই দিনেই আমাদের ডিপার্টমেন্টে একটি ন্যাশনাল সেমিনার চলছে। কিন্তু কোথাও যে রাজ কলেজের প্রতি যে টান, যে ভালোবাসা, সেটা শোনার সাথে সাথেই কোথাও মনে হয়েছিল যে এখানে পেপার দেবো এবং আসবো। এইটা ভিতর থেকে এসেছে যে এখানে আসার আগে থাকতেই সেই ধারণাটা ছিল যেখান থেকে কতটা আমরা সমৃদ্ধ হতে পারি হয়তো। তো সব থেকে যে বড় বিষয়টা সেটা আমার বিশেষভাবে ভালো লেগেছে, সেটা না বলার মানে অবশ্যই সেটা বলার কথা যে আমি সৌভাগ্যক্রমে এর আগেও 5টা ইন্টারন্যাশনাল সেমিনার এবং 4টা ন্যাশনাল সেমিনার পেপার প্রেজেন্ট করার সৌভাগ্য পেয়েছি। কিন্তু বহু স্বনামধন্য ইউনিভার্সিটি হয়তো যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু সেখানে ছাত্রদেরকে এতটা সুযোগ করে দেওয়া কখনো আমি দেখিনি। এবং ছাত্রদের প্রতি যে এতটা নজর দেওয়া বা ছাত্রদের প্রতি স্পেশাল একটা অ্যাটেনশন, এটা সত্যি আমাদের মন কাড়ার মতোই।
এবং তার ছাত্র হিসেবে যে কতটা গর্ব করার মতো এবং এই ডেজিগনেশনটাও যে যথেষ্ট সম্মানীয় সেটাকে এখানে কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেটা আমরা ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি এটা একটা আবেগের জায়গা। তো প্রত্যেকটা সেমিনারে যেটা মেন বিষয়বস্তু থাকেই যে কিছু দেওয়া এবং কিছু নিয়ে যাওয়া, যেমন আমরা পেপার প্রেজেন্ট করার উদ্দেশ্যই সেটা যে কিছু আমরা আমাদের অন্তর্দৃষ্টি থেকে যা কিছু আমরা অনুভব করেছি সেটা দিয়ে যাব এবং এখান থেকে কিছু নিয়ে যাব, সমৃদ্ধ হব। তো সেটা সত্যি প্র্যাকটিক্যাল একটা ব্যবহারিক দিক থেকেও তার প্রয়োগ আমরা এখানে দেখলাম। এবং যে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে ভ্যালিডিটি সেশনে, সর্বশেষ সেশনে এসেও একটা হল ভর্তি এরকম ছাত্রছাত্রীদের যে উপস্থিতি এবং সকলের সাথে এইভাবে যে একটা এত সুন্দরভাবে শেষ করা যায়, এটাও কিন্তু এখানে সত্যি একটা নজির তৈরি করার মতো একটি বিষয়। কারণ প্রত্যেকটা সেমিনারই দেখেছি উদ্দেশ্য থাকে যে কিছু সার্টিফিকেটটাই মেইন উদ্দেশ্য থাকে। সার্টিফিকেট পাওয়া হয়ে গেল তো যে যা নিজের মতো করে কিন্তু সে জায়গা থেকে আস্তে আস্তে নিজের কর্মস্থলে ফিরে যায়। তো সর্বশেষ স্তরে হয়তো গুটি কয়েক মানুষ পড়ে থাকেন শুধু টেকনিক্যালি বা বিষয়টাকে পরিসমাপ্ত করার জন্য, কিন্তু এই আন্তরিকতার সাথে বিষয়টা যে এত সুন্দরভাবে পরিসমাপ্ত হতে চলেছে এটা অত্যন্ত আনন্দের, আমার ব্যক্তিগতভাবে এটা উপলব্ধিত হয়েছে। তো আমরা আশা করি, আমি ছাত্রদের তরফ থেকে আমি এটা চাইবো যে এরা এইরকম সেমিনার, এরকম আয়োজন আরো হোক এবং আমরা এভাবেই যেন আরো সমৃদ্ধ হতে পারি, এইটুকু বলে এবং এখানে উপবিষ্ট সমস্ত গুরুজন, শিক্ষক শিক্ষিকাগণদের আমার প্রণাম জানিয়ে এবং আমার সহপাঠী ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আমার প্রকাশ করি। ধন্যবাদ কুন্তল। কুন্তলের বিষয় দর্শন, রুদ্রনীল গণিত শাস্ত্র। তার অভিজ্ঞতাটাও আমরা জেনে নিই, কারণ বিষয়ান্তরে অভিজ্ঞতা কি বদল ঘটছে দেখা যাক। রুদ্রায়ণের যে পেপারটা ছিল, আমরা যখন ওইটা সর্ট আউট করছি তখন প্রথম স্টুডেন্ট পেপার আমরা রুদ্রায়ণেরটা পেয়েছিলাম। তো আমি একটু যখন এই গুগল ফর্মটা দেখছি আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম, কি বদমাইশি করছে ছেলেটা, দিদি যে ম্যাথামেটিক্স তারপরে ফিলসফি, কিন্তু আবার বলি ওই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা কিভাবে সম্পৃক্ত করেছে এবং সমৃদ্ধ করেছে তাই ফলাফল নিয়ে গেল আমাদের ফল। Hello. Good afternoon, everyone. Myself Burdwan Raj from Department of Mathematics, Burdwan Raj College. তো প্রথমে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে যথাযথ স্থানে প্রণাম, শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করে আমার এই ছোট্ট নিবেদন। তো প্রথম যখন আমি এই টপিকটা সম্বন্ধে জানি যে এরকম একটা সেমিনার অর্গানাইজ হতে চলেছে আমাদের সেমিনার কমিটি থেকে রাজ কলেজে, যেখানে থিম হচ্ছে philosophical contributions of contemporary thinkers. তো বেসিক্যালি এখানে আমার প্রথম মনে হয়েছিল যে শুধুমাত্র এটা ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশন নয়, ইটস আ কন্ট্রিবিউশন ফর দ্য ম্যানকাইন্ড। তো আমরা স্টুডেন্টস and we should have something to do for our country because we are born in it. তো আমাদের কিছু ভাবা বা নতুন কিছু চিন্তা ভাবনা করা বা কিছু ইনভেন্ট করা, এটাই আমাদের কাজ। তো এটার জন্যই কিছু একটা নতুন ইন্টারসেক্টেড এভিনিউ which I have proposed yesterday, তো সেটা নিয়েই আমি আজকে কিছু বলি তুললাম যে ম্যাথমেটিক্স আর ফিলোসফি খুব একটা আলাদা কিছু জিনিস নয়। তো বলতে গেলে জিওমেট্রি, ইউক্লিডিয়ান জিওমেট্রি which is formulated like 3000 BC around, and philosophy যেটা ডেভেলপমেন্ট সেটা 6th century BC তে হয়েছে। প্লেটো, অ্যারিস্টটল এবং অনেক রকমের যারা ফিলোসফার রয়েছেন তারাই পরবর্তীকালে কিন্তু ম্যাথমেটিক্সের যে দিকটা সেটা কিন্তু তুলে ধরেছেন। আর তার মধ্যে যে ফিলোসফির যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু হিস্ট্রি অফ ম্যাথমেটিক্সের মধ্যে যদি দেখতে পাই আমরা, মানে খুব ভালোভাবেই দেখা যায় যদি দেখতে চাই। সেটা খুব সাধারণত আমাদের যথাযথ যে শিক্ষা ব্যবস্থা সেটার মধ্যে ওরকম করে তো তুলে ধরা হয় না, সাধারণত ওটা রিকোয়ারমেন্টস এর মধ্যে থাকে না বলে। কিন্তু গভীরভাবে যদি দেখা যায় এটা আর কি খুবই ভালো একটা দিক, একটা ইন্টারসেক্টেড এভিনিউ, যেটা আর কি বলতে চাইছি যে ম্যাথমেটিক্স আর ফিলোসফি দুটো আলাদা জিনিস নয়, দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন। তো সেটার উপরই একটা নতুন চিন্তা ভাবনা আমার। তো এইভাবেই আরো সেমিনার যদি পরবর্তীকালে এরকম অর্গানাইজ করা যায় পরবর্তীকালে আমাদের, তো খুবই ভালো আর কি এটা।
মানে এটা আমাদের পরবর্তী প্রজন্মকে খুবই ভালোভাবে একটা ভালো দিকে নিয়ে যাবে, নেক্সট জেনারেশনকে। তো এইটুকুই আমার একটা স্যারদের কাছে অ্যাপিল থাকবে যে পরবর্তীকালেও যেমন এরকম যেন আরো হয় সেমিনার। থ্যাংক ইউ। আমাদের এখানে কি কোনো যারা বর্ধমান এর বাইরে কেউ আছেন, যারা বর্ধমান লোকেশন বর্ধমান নয়, বর্ধমান নয় এরকম কেউ আছেন উপস্থিত? ছিলেন বাইরে থেকে এসছেন, বাইরের পার্টিসিপেন্টের মধ্যে এখন আর নেই কেউ আমার যা মনে হয়। বাড়ি ফেরার একটা ব্যাপার থাকে। ঠিক আছে, নূতনের সাহসকে সম্মান জানাতে হয়। থ্যাংক ইউ। এরপরে আমি চলে যাচ্ছি সেমিনার অর্গানাইজিং কমিটির সেক্রেটারি ডক্টর ওম শঙ্কর দুবে মহাশয়ের শুরু থেকে শেষ কথাটুকু শেয়ার করে নেওয়ার জন্য, অর্থাৎ একটা ছোট্ট রিপোর্ট। সবাইকে নমস্কার। আগস্ট বা সেপ্টেম্বর মাস ছিল, তখন হঠাৎ নজর পড়ে আইসিপিআর এর ওয়েবসাইটে। এর আগেও আমরা আইসিপিআর এর স্পন্সরশিপের প্রোগ্রাম করেছি। হঠাৎ নজর পড়লো যে আইসিপিআর এর একটা গ্রান্ট, তার জন্য অ্যাপ্লাই করা যাবে। তখন কিছু ভাবিনি, ছোট্ট একটা পরিকল্পনা যে জাস্ট অ্যাপ্লাই করি, দেখা যাক। যে চারজন বক্তা মানে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখলেন, সেই মাস থেকে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ এখন পর্যন্ত রেখেছিলাম। এই মানে নয় যে রাখবো না, এই সেমিনারের কনফারেন্সের রেকর্ডিং বলছি। তো তখন থেকে কন্টিনিউ তাদের সঙ্গে যোগাযোগ। আর ওই অ্যাপ্লাই করার পর পরিকল্পনা ছিল জাস্ট ফান্ডটা পাই, তারপর দেখা যাবে। ফান্ড এলো। আইসিপিআর এর যে গ্রান্ট ছিল সেটা নিয়ে এত বড় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করাটা আদৌ সম্ভব ছিল না। তাই কলেজের সেমিনার কমিটির কাছে আপিল করা হলো ডিপার্টমেন্ট অফ ফিলোসফির তরফ থেকে, যে তাদের সাহায্যে, কলেজ কর্তৃপক্ষের সাহায্যে আমরা এই প্রোগ্রামটা করতে চাই। সকলের প্রচেষ্টা আমরা এগোলাম। আমাদের এই আইসিপিআর স্পন্সর্ড পিরিয়ডিক লেকচার সিরিজের সাথে সাথে এইটাকে আমরা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালের ট্যাগের দেওয়ার জন্য আমরা লেগে পড়লাম যে কিভাবে এটাকে আমরা করতে পারি। আমি মাঝে আমাদের মধ্যে উপস্থিত আছেন নেতাজি মহাবিদ্যালয়ের সৌমেনদা, ওনার সাহায্য নিয়েছিলাম। যাই হোক, এই পথে আমরা নেপালের গোবিন্দ স্যারের সঙ্গে যোগাযোগ হয়, উনিও আমাদের এই কনফারেন্সের বক্তা হিসেবে যুক্ত হয়েছিলেন। এই যে প্রচেষ্টা যে আমরা আইসিপিআর এর একটা গ্রান্টকে নিয়ে তার সঙ্গে আর রেজিস্ট্রেশন ফি বা কলেজের প্রত্যেককে নিয়ে আমরা সেটাকে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে কনভার্ট করতে পারলাম। শুধু পারলাম নয়, সাকসেসফুলি। এখন বলতে খুব ভালো লাগছে যে মানে সেই সময় থেকে লাগছিল যে এটা হবে কি হবে না, আদৌ হবে কি হবে না, এই একটা চেষ্টা যে হবে। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের একজন ম্যাডাম, এখন নিচে আছেন, উপরে উনি নেই, দায়িত্বে আছেন, উনি কিন্তু স্টার্টিং থেকে বলে যেতেন যে ওম চাপ নিও না, সব ঠিক হবে, আর কনফার্ম ঠিক হবে। ওনার জানি না, কিন্তু আমার একটু ডাউট লাগছিল। যাই হোক, কাল আর আজ এই দুদিন যে আমাদের প্যাকড শিডিউল ছিল, আর বাকি যে কনফারেন্স বা সেমিনারে আমরা যাই, আর এই সেমিনারের মধ্যে যে জিনিসটা দেখলাম, একটা অ্যাজ অর্গানাইজিং সেক্রেটারি আমার বলতে খুব প্রাউড ফিল হচ্ছে, আমরা কিন্তু এই কনফারেন্সে খুব পাংচুয়াল ছিলাম। আমাদের প্রোগ্রাম কিন্তু যদি খুব বেশি হয় তো 10 থেকে 15 মিনিট, তার থেকে বেশি লেট নয়, কিন্তু কোনো প্রোগ্রাম লেট ছিল না। আর একটা জিনিস আমি দেখলাম যে এখানে কিন্তু যে কুন্তল বলে গেল যে স্টুডেন্টদের যে আমরা এত গুরুত্ব দিয়েছি, স্টুডেন্টরাও আমাদের গুরুত্ব দিয়েছে। মোর দেন 70 পার্টিসিপেন্টস, তারা স্টুডেন্ট। এটা কিন্তু একটা হাফ পার্টিসিপেন্ট কিন্তু স্টুডেন্ট। Big hand for the students.
half of the participants are students. এই ইন্টারন্যাশনাল কনফারেন্সকে সাকসেসফুল করার জন্য আমরা যাদের সাহায্য পেয়েছি তাদের তো শেষে ধন্যবাদ জ্ঞাপন হবে, কিন্তু তাদের নাম উল্লেখ আমার তরফ থেকে উল্লেখ করা উচিত। প্রথম তো আমরা আমাদের কলেজের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা মহাশয়া, আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়, আমাদের স্পেশালি আমাদের সেমিনার কমিটি, আমরা মানে একের পর এক মিটিং করে করে একটা ওয়ার্কিং গ্রুপ করে কন্টিনিউ দিন রাত কাজ করে আমরা এটাকে সাকসেস করতে পেরেছি। আজকে আমরা যে কনফারেন্স হলে বসে এই প্রোগ্রামটা করলাম 2 দিন, তার জন্য কিন্তু আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্পেশালি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যারকে আমরা কিন্তু ধন্যবাদ জানাবো যে ওনার কোঅপারেশনে আমরা কিন্তু এই 2 দিনের প্রোগ্রামটা খুব ভালোভাবে করতে পেরেছি। আর কিছু কিছু যে স্পেশাল ফিচার বলতে পারি আমাদের প্রোগ্রামে, আমি কিন্তু ডে বাই ডে রিপোর্টিং এ যাচ্ছি না, ডে বাই ডে রিপোর্টিং বুদ্ধদা প্রায় করে দিয়েছেন। একটা আরেকটা আছে যেটা স্পেশাল ফিচার বলতে পারি, আমাদের এখানে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ দুটোই পেপার এসেছিল। পাংচুয়ালিটি বলে দিলাম। আর একটা জিনিস, এই যে 2 দিন যে ঘটনা মানে যে প্রোগ্রামটা হলো, এটা হয়তো এর আগে আমরা অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, আর সেই প্রোগ্রামে আমি কি বলেছিলাম সেটা হয়তো আমার মনে একদম হালকা মেমোরি আছে, কিন্তু আমরা এই 2 দিনে এখানে কি বলেছি সেটা আমরা নিজের জীবনে যখন খুশি নেট খুলে দেখে নিতে পারবো। সেটা লাইভ স্ট্রিমিং পুরো রেকর্ড ইউটিউবে রয়েছে। আমি আমাদের যে 5 জন বক্তা যাদের মানে অনুপস্থিতিতে এই প্রোগ্রাম সাকসেসই হতো না, সেই 5 জন বক্তার মধ্যে আমরা ভাগ্যবান যে আমাদের এই ভ্যালিডিটিতে আমরা 2 জনকে এখন পেয়েছি। আমাদের প্রথম এবং শেষ বক্তা দুজনাই কিন্তু আমাদের এটাও একটা কোইন্সিডেন্ট যে প্রথম বক্তা এবং শেষ বক্তা কিন্তু আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন। আমাদের একজন বক্তা যিনি আজ সকালেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গুগল মিটের মাধ্যমে, প্রফেসর গোবিন্দ চরণ উপাধ্যায়, আজ সকালে এসেছিলেন, আবার ফিরেও গেলেন। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর দীপায়ন পটনায়ক স্যার আর একজন প্রফেসর তাফাজল হোসেন স্যার। এই 5 জন বক্তা তাদের যে বিষয়টা ওনারা নিয়ে মানে নিজের পেপার নিজের লেকচার প্রেজেন্ট করলেন সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের ডিফারেন্ট পেপার প্রেজেন্টাররা মানে এমন এমন বিষয় নিয়ে এখানে আলোচনা হলো, আমার স্টার্টিং এ মনে হয়েছিল ম্যাক্সিমাম পেপার গান্ধী, বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ ট্যাগোর নিয়ে পড়বে, কিন্তু এখানে নেহেরু, রাজারাম মোহন রায়, প্রফেসর কালাম, খুব অমর্ত্য সেন, জিতু কৃষ্ণমূর্তি, মানে মানে যেটা ভাবিনি, মানে হয় না যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফিলোসফি মানে রাসেল, উইটগেনস্টাইন, দ্যাটস কিন্তু এর মধ্যে খুব মানে আলাদা আলাদা টপিকের পেপার এসেছে, সেটা খুব মানে প্রশংসনীয়। আমরা কথা দিয়েছিলাম, কথা রাখবো যে যতগুলো পেপার আমরা পেয়েছি তার মধ্যে থেকে সিলেক্টেড পেপারকে নিয়ে আমরা কিন্তু পাবলিশ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা জিনিস অ্যাড করে দিই, প্রত্যেক কনফারেন্সের পেছনে বা প্রত্যেক অর্গানাইজেশনের পেছনে, মানে এরকম একটা ইভেন্ট অর্গানাইজেশনের পেছনে কিছু আনসাং লোক থাকে, যারা কোনোদিন আমাদের প্রচারের আলোতে আমাদের আর্ক লাইটের নিচে আসতে পারেন না, তেমনি আমাদেরও আছে। আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের কথা আমি সবাই আগেই বলেছি, যারা নিরলসভাবে পরিশ্রম করে গেছেন, কিন্তু এই যে এই ঘরটাকে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, আমাদের খাবারগুলো ঠিক সময় পৌঁছানো, আমাদের দেখাশুনো করা, এই টেকনিক্যাল সাপোর্ট গুলো যারা দিয়েছেন, বিশেষ করে নিচে নিষিদ্ধা আছেন, পার্থদা আছেন, আর সবচেয়ে বড় যে আমরা তো সবাই টেকনোলজিক্যালি আমরা নভিস, আমরা কিছুই জানি না, আমাদের যে টেকনিক্যাল হ্যান্ডরা আছে তোমরা একটু উঠে দাও ভাই, এরা আমাদেরকে যে সাহায্য করেছেন, আরো দুজন আছেন ওরা নিচে প্রিন্টিং কাজটা করছেন, এইটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। এরা কমপ্লিট স্ট্রেঞ্জার আমাদের কাছে, এরা কিন্তু প্রত্যেকটা কনফারেন্সেই যান, কিন্তু এদের কথা কেউ বলে না। আমার মনে হয়েছে এদেরকেও আমাদের এই বৃত্তের
মধ্যে নিয়ে আসা দরকার। এটা একটা ইনক্লুসিভ এক্সপিরিয়েন্স হয়ে থাকুক। প্রাথমিক দ্বিধা, কিছুটা সাহস, কিছুটা ভরসা জোগানোর মতো মানুষ, এটা হলেই বোধহয় সাফল্য আসে। এরপরে যার কথা না বললেই নয়, যার বক্তব্য না রাখলেই নয়, তার অমত সত্ত্বেও তিনি ন্যাক কমিটির কোঅর্ডিনেটর পিয়ালিদি অসম্ভব সাহস দেন পেছন থেকে। কোথায় যেন মনে হয় যে সব করে ফেলতে পারি, তো কিভাবে সব করে ফেলার মতো সাহসটা উনি যোগান সেটুকু উনি একটু বলুন। একটা ছোট্ট সংশোধন মিষ্ট, আমি ন্যাক কমিটির কোঅর্ডিনেটর নই, ন্যাক কমিটি ইয়েট টু বি ফর্মড, আমি আইকিউএসি কোঅর্ডিনেটর। এনিহাউ, আমাদের এই দুদিন ব্যাপী যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো আইসিপিআর স্পন্সর্ড, আমার এই লাস্ট পেজে এসেও যখন দেখছি রুম ভর্তি অজস্র পার্টিসিপেন্টস রয়েছে, আমাদের টিচাররা প্রেজেন্ট রয়েছে, এবং গতকালও আমি এসেছিলাম, অল্প সময় ছিলাম, আজকে সারাক্ষণই আছি, এটা থেকেই আমার মন ভরে গেছে। আইকিউএসি কোঅর্ডিনেটর হিসাবে আমার আলাদা করে কিছু করার ছিল না, প্রপোজাল ডিপার্টমেন্ট থেকে এসেছে, আমাদের সেমিনার কমিটি অত্যন্ত সিনসিয়ারলি সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেটাকে এগিয়ে নিয়ে গেছে। আমি ওভারঅল ছিলাম, পিছন থেকে সাপোর্ট দিয়ে গেছি, এবং আমাদের প্রিন্সিপালও ছিলেন। বর্ধমান ইউনিভার্সিটির ভিসি রেজিস্ট্রারের কাছ থেকে আমরা যথেষ্ট কোঅপারেশন পেয়েছি, সেটা ওম বলেছে। ওম অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে এই কনফারেন্সটাকে আইসিপিআর এর গ্র্যান্ট আনার ক্ষেত্রে অত্যন্ত কি রোল প্লে করেছে। আর যারা পেপার প্রেজেন্ট করেছে, আমাদের অজস্র স্টুডেন্ট এবং যারা রিসার্চার, যারা অন্য কলেজে যেসব টিচার রয়েছে, তাদের তো আর আমরা মানে কি বলবো, তাদের প্রেজেন্টেশন শুনলাম, অফলাইন অনলাইন মোডে করেছেন, এবং আমাদের যে স্টলওয়ার্ড 5 জন স্পিকার যাদের নাম ওম এই মাত্র করে গেলেন, তাদেরও আমরা সমৃদ্ধ হলাম তাদের ডেলিভারেশন থেকে। একটা অদ্ভুত মানে ফিলিংস আমার হচ্ছিল অ্যাজ টিচার, অবশ্যই সেটা হলো আই বিলং টু সাবজেক্ট ইকোনমিক্স, সেখানে এই ইন্টারডিসিপ্লিনারি অ্যাসপেক্ট ফিলোসফি এবং ইকোনমিক্স এর ক্লোজ অ্যাসোসিয়েশন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই খানিকটা দ্বন্দ্ব আসছিল। আই ওয়াজ ভেরি মাচ টেম্পটেড টু কাউন্টার, টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন when দীপায়ন বাবু যখন ইউটিলিটারিয়ানিজমের উপরে বলছিলেন এবং টু সাম এক্সটেন্ট ক্রিটিসাইজ করছিলেন যে ইউটিলিটি বেসড কনসেপ্ট যেটা, সেটার উপরে, তখন আমার খুব মনে হচ্ছিল আই ওয়াজ টেম্পটেড, কিন্তু ডিউ টু টাইম ক্রাঞ্চ আই রেস্ট্রিক্টেড মাই টেম্পটেশন, এবং আশা রাখি ভবিষ্যতে আরো বড় পরিপ্রেক্ষিতে আমরা ফিলোসফি এবং ইকোনমিক্সের এই যে ক্লোজ অ্যাসোসিয়েশন, সেটার উপরে আরো মানে এক্সটেন্সিভ অ্যান্ড ইন ডেপথ আমরা আলোচনার সুযোগ করতে পারবো, নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই লাস্ট ফেজ আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমাদের এখনো ভোট গিভিং মানে ভোট অফ থ্যাঙ্কস সেশনটা রয়েছে, সকলের পেশেন্স হিয়ারিং এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার এই মানে স্বল্প বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। যে পর্বটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সেশনের চেয়ার করছেন ধনঞ্জয় ঘোষাল মহাশয়, তার কাছ থেকে দু আখ্যাত শুনবো। স্যার। গত দুদিন ধরে যে সেমিনার চলছে তাতে আমরা বিভিন্নভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। বিশেষ করে এটা একটা দর্শনের সেমিনার, কিন্তু এটা সাধারণের কাছে সহজভাবে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, এবং এটা সকলের জন্যই হয়েছে এই দর্শনটা, এবং এটা শুধুমাত্র বিশেষজ্ঞ লোকদের জন্যই তা কিন্তু নয়, এই উপলব্ধি আমার হয়েছে আর কি। সাধারণ একজন শ্রোতা হিসাবে আমি এই কথাগুলো বলতে পারি আর কি। আর এখানে সকলকেই ধন্যবাদ জানাতে হয়, সমস্ত ছাত্রছাত্রীদের মানে যারা পার্টিসিপেট
করেছেন এখানে, তারাও বিভিন্নভাবে ভেবেছেন এবং তাদের ভাবনাগুলোর মধ্যে যথেষ্ট ওজন আছে, যথেষ্ট গুরুত্ব আছে। মোটামুটিভাবে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এর উপরে, এবং এখানে নানানভাবে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপনের গুরু দায়িত্বটুকু ফিলোসফি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর মাহিমা ইমানটির হাতে তুলে দিচ্ছি। মাহি। এখানে উপস্থিত সকলকে শুভ অপরাহ্ন। Vote of thanks now. Now we have reached at this last phase of our two-day international conference of philosophical contribution of contemporary thinkers sponsored by ICPR. It's really a nice experience for all of us. I express my heartiest thanks to the Honorable Vice Chancellor of Burdwan University, Dr. Gautam Chandra, for his cooperation. Due to his busy schedule, he could not physically appear, but he sent a nice message that is really encouraging for us. We are extremely indebted to Honorable Registrar of the Burdwan University, Dr. Surjit Kumar Chaudhary, for giving us permission to arrange the conference at this venue. We are really grateful to him for this and for his beautiful message too. I express my heartfelt thanks to him. I also express my deep regards and warm thanks to the Honorable Speaker, Dr. Uhim Punno Mitra of MUC Women's College, Professor Tofajal Hossain of Burdwan University, Professor Govind Saran Upadhyay of Tribhuvan University, Nepal, Professor Dipain Patanayak of Jadavpur University, Dr. Prasanto Sarkar of Burdwan University. All of them are stalwarts in this field. Their incisive and insightful deliberations have made this conference really meaningful. I express my sincere thanks to Dr. Amita Nandi, Mrs. Tapasi Raisong, who very efficiently shouldered the responsibility of acting as chairperson in the technical sessions, both in online and offline mode. Both of them are retired faculties of our college, and their gracious presence has made this conference a very joyful and memorable one for us. I express my heartfelt thanks to Dr. Kalosara Rai, who sincerely chaired the technical session and extended his cooperation by providing valuable inputs. I express my high regards and thanks to our Honorable President GB, Dr. Sapan Kumar Pan, for encouraging and motivating us for organizing this conference. He provided us a very illuminating message too. I am also thankful to our principal, Dr. Niranjan Mandal, who has constantly motivated us in different ways for making this conference a reality. I am also greatly thankful to Dr. Sabda Chakravarti, convener of the seminar committee, who has supervised every aspect of this event and suggested ways to how to efficiently organize and showcase it. He has played a greatly encouraging role in holding this conference. Thanks are also due to Dr. Omshankar Dubey, organizing secretary of this conference. Through his great efforts, he managed to get funding from ICPR, which has amply contributed in holding this conference. My special thanks go to all those paper presenters who, through their active participations and resourceful discussions, have
elevated the academic flavor of this conference to a great extent. Finally, I convey my heartfelt thanks to all my colleagues in this institution, as well as the technical persons whose wholehearted support helped in making this conference a successful one. Thank you all. আচ্ছা, সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি আছে, এটার জন্য অপেক্ষা করুন। আর এতক্ষণ হ্যাঁ, কেবল ছাত্রছাত্রীরা অপেক্ষা করুন। বাকিরা যে এতক্ষণ জাপানের বিরতি দিয়ে এই শেষ পর্বের অনুষ্ঠানটি শেষ করতে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এর সঙ্গেই আমরা রাজ কলেজের সেমিনার কমিটির পক্ষ থেকে যে দুদিনের ইন্টারন্যাশনাল কনফারেন্সের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করছি।